এবং আমাদের ফিজিক্স অলিম্পিয়াডের কোচ প্রফেসর ডক্টর আশাদ মোহাম্মদ স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাকে অবশ্য চেয়ারম্যান হিসেবে করতে না দেওয়াই ভালো, কারণ চেয়ারম্যান আমি আজ আছি কাল নাই, তাই না? এটা একটা তাছাড়া হচ্ছে নিয়মতান্ত্রিক একটা পরিবেশ। আমাকে চেয়ারম্যান হিসেবে পরিচয় দিলে আমার খুব অস্বস্তি লাগে। তবে এটা ঠিক যে চেয়ারম্যান সাহেব বলে অন্যান্য জায়গায় তাকে বাইরে গেলে পাতা হবে, এটা একটা সুবিধা। তো যাই হোক, এটা হচ্ছে জাস্ট অবজারভেশন। আমার ইচ্ছে ছিল যে এই টাইটেল এবং প্রেজেন্টেশন পুরোটাই বাংলায় করা, এবং ইনফ্যাক্ট আমার এটা করার এক্সপিরিয়েন্সটা আছে। কিন্তু যেটা সমস্যা হয়েছে এটা তৈরি করতে গিয়ে আমি আমার ল্যাপটপে ওএস জাস্ট 3-4 দিন আগে আমি আপডেট করেছি। আমি উইন্ডোজ 17.3 ইউজ করতাম, কোনো এক কারণে আমি উইন্ডোজ 18 সুইচ করতে চাইছি। তো উইন্ডোজ 18 সুইচ করতে গিয়ে যেটা হয়েছে, আমি মানে বাংলায় কিছু লেখা ছিল কিন্তু সেটা আমি এখানে গানবোর্ড আসছিল, সেই জন্য শেষ করতে আজকে সকালে উঠে আমি ডিসাইড করলাম যে ওকে লেখা মানে তো এই জন্য। তো চাপ সামলার সাথে কত ভালো লাগে, তাই না? তাহলে আমি মাঝখানে চিন্তা করতেছিলাম যে এই চাপটা কোন চাপ, গরুর চাপ, ছাগলের চাপ, না মুরগির চাপ? আমার বাসার বাড়িতে যেতে গেলে 7 বছর করে চাপ সামলাবে একটা শাখা আছে, এই চাপ কি সেই চাপ? তো তারপর ওরা যখন এই প্রেজেন্টেশনটা রেডি করেছে তখন এটা চাপ সামলানো, তখন যাবে না না ঠিক আছে আমি ফুল সেন্সর ব্যবহার করছি। অবশ্য জানি না আমি এরকম মার মধ্যে বাংলা যদিও ব্যবহার করার চেষ্টা করছি, কিন্তু মার মধ্যে যেটা ডিজুস ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে সেটা সবসময় আমি ধরতে পারি। যেমন আমি সরি যদি অফেন্ডেড হয়ে থাকেন, আমি প্রথমেই ক্ষমা চেয়ে দিচ্ছি। তেনা পেঁচানো শব্দটার সাথে আমি ব্যবহার করা শুরু করলাম মাঝখানে, হয় না নতুন একটা জিনিস ব্যবহার করলে। তখন আমার এক বন্ধু যিনি একটা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার, তিনি আমাকে ডানে কানে ডেকে বিশেষ করে বলেন এই সাবধানে ব্যবহার করে অন্য কিছু মনে করতে পারে। তার মধ্যে ওই শব্দটা আমি ব্যবহার করি না, প্রায় 1.5 বছর পর আজকে ব্যবহার করলাম। তো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি যেটা এই ছবির ভেতর দেওয়া আছে অনেক কিছু আছে, কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম বায়োলজি, কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম কেমিস্ট্রি। যাই হোক, আমি ফিজিসিস্ট, তো আমি অন্যান্য জায়গায় যেভাবে আসে কোয়ান্টাম সেটা আমি ব্যাখ্যা করতে যাব না। কিন্তু যদি কোনো প্রশ্ন করে থাকো বা কারো যদি উৎসাহ থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন করবে, সেটা জিজ্ঞেস করলে আমি যতটুকু আমার নলেজের ভেতর আছে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এটা 1। 2, ফিজিক্স ব্যাক মানে চয়েস করার কারণ হচ্ছে এই যে আমি নিজেই ফিজিসিস্ট ছাড়াও সাবজেক্টটা কিন্তু ফিজিক্স আগে শুরু হয়েছে, তার আগে কিন্তু এই জিনিসটা অন্য কোথাও ছিল না। তো অ্যাকচুয়ালি এটার পেছনে একটা ফিলসফি আছে, একটা অ্যালগরিদম আছে। এই অ্যালগরিদমটা এক্সপ্লেইন করতে আমি যাব। টিপিক্যালি এখানে ফিজিক্সের কজন আছে তো হাত তুলতে দাও। ওকে ফাইন। এখানে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার এরকম ছেলেগুলো, থার্ড ইয়ারের মধ্যে থাকার কথা, এখন থার্ড ইয়ার আমি বাইরে নিচ্ছি। যদি কেউ থার্ড ইয়ার এখানে থেকে থাকো, হয়তো নতুন থার্ড ইয়ার থাকতে পারো, কিন্তু পুরোনো থার্ড ইয়ারের ছেলেগুলো যদি এখানে থাকো তাহলে আপনি তোমাকে ওখানে একটু সাইজ করবো, ঠিক আছে? কারণ এখানে পরে আমি বাইরে চলে যাবো, বাইরে নিচ্ছি একদিন গল্প বুঝিয়ে দেবে। তো ইনফ্যাক্ট সেটা আমার চাপ না। তো এই টাইটেলটা চুজ করার পেছনে কারণ হচ্ছে সিডনি কোলম্যানের একটা লেকচার আছে। সিডনি কোলম্যান খুবই নামকরা একজন ফিজিসিস্ট, মারা গেছেন বছর 5-6 আগে আলজাইমারের কারণে। কিন্তু আলজাইমার জন্য না, মানে হি হ্যাড আদার প্রবলেমস, কিন্তু আলজাইমার ওয়াজ দ্য মেইন রিজন। তো ফিজিসিস্ট না, তাহলে সেই জন্য টপটা আমি আরো লেভেল ডাউন করেছি। তো তার টপটা টাইটেল ছিল হচ্ছে ইনফ্যাক্ট সেটা থেকে ইন্সপায়ার, কোয়ান্টাম মেকানিক্স ইন ইউর ফেস। ইন ইউর ফেস বোঝায়, বুঝো যে লোকের সামনে যে মুখের কাছে এই জিনিসটা। তো আমার বাংলাদেশে এটা বোঝাতে পারবো না, এই জন্য আমার চাপ সামলা। তারপর আমি বিশেষ করে যেহেতু বাংলায় লিখতে পারলাম না, তখন কি চিন্তা করলাম, সকালে মনে হচ্ছে একেবারে এই মানে আমি ভাত খাই আইসিডের মতো বাংলা ইংরেজি করে উল্টো করে লিখলাম চিন্তা প্রেশার অফ কোয়ান্টাম মেকানিক্স লেখা উচিত ছিল, কিন্তু এখানে কোয়ান্টাম মেকানিক্স বলছে তোমাকে নেওয়া আমার
সো প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকের হয়তো অনেক রকম এক্সপেকটেশন থাকবে। আমি আনফরচুনেটলি আমার পক্ষে এই 1 ঘন্টার ভেতরে এই পুরো জিনিসটার উপর হয়তো আলোকপাত করা সম্ভব হবে। তো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো আশাভঙ্গ বা মোহমুক্তি ঘটে থাকে, ঠিক আছে? ফাইন। তো আমি দর্শন নিয়ে খুব একটা কোনো কিছু কথাবার্তা বলবো, ঠিক আছে? মানে অ্যাটলিস্ট মেইন টপিকের ভেতর, কিন্তু কারো যদি কোনো কিছু আলাপ করার ইচ্ছা থাকে, ইয়েস অবভিয়াসলি কোয়ান্টাম মেকানিক্সের প্রচুর ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন আছে। আমরা কি দেখছি, কেন দেখছি, কিভাবে দেখছি, এই জিনিসপত্রগুলো কোয়ান্টাম মেকানিক্স আসার আগে ইনফ্যাক্ট আমাদের মডার্ন ফিজিক্সের দুটো জিনিস আছে যেটা মানে একেবারে দর্শনের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। একটা হচ্ছে রিলেটিভিটি, কারণ আমরা সময় বলতে কি বুঝি এই জিনিসটা রিলেটিভিটি আমাদের নতুন করে ভাবতে শিখেছে। আর দ্বিতীয় হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আমরা মাপি কিভাবে, এই জিনিসটা কখনোই আমরা এর আগে চিন্তা করিনি। আর মাপা হতে আবার কি জিনিস, একটা অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, কিন্তু যখন এই জিনিসটা কোয়ান্টাম মেকানিক্স হলো তখন আমাকে গোড়া থেকে একেবারে চিন্তা করতে হচ্ছে। মানে দেখো আমি একটা কবিতা লিখলাম বা একটা উপন্যাস লিখলাম, কিন্তু তার উপন্যাসের শেষটা যখন আমি উপসংহার টানতে যাচ্ছি তখন চিন্তা করলাম যে আসলে একটা মিনিটে কি পারপাস এই জিনিসটা পেয়েছে আমাকে। কারণ কোয়ান্টাম মেকানিক্স প্রচুর এক্সপেরিমেন্ট করতে হবে। এটা এক্সপেরিমেন্ট করার পর তারপর কতগুলো রুল আমরা ব্যাকরণ তৈরি করলাম। কোয়ান্টাম মেকানিক্স অ্যাকচুয়ালি একটা ব্যাকরণ, এটা নিজে কিন্তু কোনো থিওরি না। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি হচ্ছে দুটো নিউক্লিয়াসের ভেতরে কিভাবে আকর্ষণ বিকর্ষণ হয়, সেটা আলাদা থিওরি আছে, কিন্তু সেটাকে কি দিয়ে ব্যাখ্যা করব, কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করব, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স একটা ভাষা, কোয়ান্টাম মেকানিক্স নিজে কিছু এক্সপ্লেইন করে না, ঠিক আছে? এটা কিন্তু প্রথমে খেয়াল রাখতে হবে। যেমন ক্লাসিক্যাল মেকানিক্স আমরা যদি বলি নিউটনের সমীকরণ F = ma, আশা করি এখানে সবাই নিউটনের সমীকরণ হালকা জ্ঞান আছে। সো F = ma যেটা আছে, এটা F যে লিখি অনেকে জিজ্ঞেস করি F কি জিনিস, নরমাল ma, আবার জিজ্ঞেস করি ma কি, ma হচ্ছে যে F। তো এটা তো হচ্ছে একটা কুকুর মাঝে দেখি না, মাঝে কুকুরের লেজ নিজে কামড় থেকে গোল গোল হয়ে ঘুরতে থাকে, সেটাই এরকম একটা অবস্থা। তো এটা আসলে তা না। F হচ্ছে যে আমি সিস্টেমের উপর বাহির থেকে যদি কিছু একটা আমি প্রয়োগ করি তখন সিস্টেমকে অবজার্ভ করে দেখবো তার অ্যাক্সেলারেশন হচ্ছে, এইটা হচ্ছে ইকুয়েশনটার মানে। তো আমি এখানে খুব বেশি ফিলসফি করবো না, আমি আগে বলে যাচ্ছি, ঠিক আছে? এবং আমি ট্রেডিশনাল অ্যাপ্রোচ নেব, এই জন্য এই ছবিটা নিলাম। স্যার ইয়েস স্যার, এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে পপুলার স্ট্যান্ডার্ড ভার্সন যেটা আছে সেটাকে বলি আমরা কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন। আমি কোপেনহেগেন ইন্টারপ্রিটেশনটা এক্সপ্লেইন করার চেষ্টা করবো, তবে শেষের দিকে অল্টারনেট গুলো কি আছে সেটা নিয়ে আলোচনা করবো। অনেকে যাদের একটু কল্পনা জগতে ভাষার টেন্ডেন্সি আছে, ভাষা মানে কিন্তু মূর্ধন্য স না, হ্যাঁ গদ্যস্ব ফ্লোটিং, ঠিক আছে? কল্পনা নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তারা হয়তো এটা নিয়ে একটু বেশি ঘোরা করতে পারে, ঠিক আছে? ফাইন। সো কোয়ান্টাম মেকানিক্স কেন এলো, এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? এটা প্রথম হচ্ছে এই ক্লাসিক্যাল মেকানিক্স হ্যাড বিন এ ভেরি পারফেক্ট থিওরি, এটা খুবই ভালো একটা থিওরি ছিল। ওকে, এখনো আছে, এটা এখনো আছে। এবং আমরা অনেক সময় বলি যে ক্লাসিক্যাল মেকানিক্স এর সবচেয়ে ভালো টেস্ট হচ্ছে জেনারেল রিলেটিভিটি। জেনারেল রিলেটিভিটি হচ্ছে ক্লাসিক্যাল যতগুলো থিওরি আছে তার মধ্যে সবচেয়ে ভালো ওয়েল টেস্টেড থিওরি। কারণটা কি? কারণটা হচ্ছে কোন একটা ফেনোমেনা আমরা অনেক দিন ধরে আমরা অবজার্ভ করছি এরকম, এবং সেখানে যা প্রেডিকশন আছে থিওরির সাথে সেটা প্রেডিকশন এক্স্যাক্টলি মিলে যায়। আনসারটি অনেক দশমিকের পর 16-17 ভাগ করে। তো এখানে বেশ কিছু এক্সপেরিমেন্ট ছিল, আমি এখানে খুব বেশি আলাপ করবো না। অনেকেরই হয়তো জানা আছে যে কৃষ্ণবস্তুর ভিডিও, যেটা একবারে পুরো কোয়ান্টাম ব্যাখ্যা, পুরোপুরি কোয়ান্টাম ব্যাখ্যা আমাদের সত্যের বসে হাতে আসা, হ্যাঁ সত্যের বসে আমাদের এখানে। ইনফ্যাক্ট ওনার বাসা কিন্তু এখানে ছিল, এই যে সামনে যে এই জায়গা খালি জায়গা, এই যখন লাইব্রেরি করা হয় তখন তার এটা একটা বাংলো ছিল। না 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 না, ওইখানে একটা ছিল, ওনার আলটিমেটলি পরে এখানেই ছিল, এটা ওরা ভেঙে ফেলেছে। যাই হোক, সেটা ব্যাপার না। এই এখন সব জায়গাতেই ভাঙো চলো যা কিছু করো, যেমন আমার বাসার সামনে, আমার বাসা আসাদের সামনে, তো এই ওখানে পাশের রাস্তায় চমৎকার কিন্তু হাঁটার রাস্তা ছিল। কি যে পছন্দ হয়েছে, আমি ভেঙে সেখান থেকে আবার নতুন করে নিচে আবার ড্রেন বানাচ্ছে, আবার মানে প্রয়োজন নাই বারবার। এই জন্যই আমি ভিডিও করতে ভালো করি, কারণ ভিডিও করতে আমি এখন আজে বাজে কথা বলবো, এই যে মাইন্ড করে।
তবে এখানে বেশ বলে রাখি এক্সপেরিমেন্টে যে জিনিসটা আসলো যে আমরা যখন কিছু মেজার করতে গেলাম তখন সেখানে পাওয়া গেল কিছু কিছু জিনিস সেগুলোকে ডিসক্রিট হতে হলো, যেমন এনার্জিকে ডিসক্রিট হতে হলো, শক্তিকে ডিসক্রিট হতে হয়েছে, কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা ডিসক্রিট হতে হয়েছে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এটা অনেক কম পাওয়া যেতে পারে, আমার মনে হয় সেটা কোয়ান্টাম মেকানিক্সে এটা মেইন জিনিস না। অনেকে মনে করে কোয়ান্টাম মেকানিক্স এই একটা মেইন জিনিস, কোয়ান্টাম মানে হচ্ছে টুকরো টুকরো ছোট টুকরো। ইনফ্যাক্ট আমাদের মহাজাতক সাহেব এর উপর বেশ ভালো একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, কিন্তু এই কোয়ান্টাম আর আমাদের কোয়ান্টামের সাথে কোনো মিল নাই। ঠিক আছে, এটা আগে প্রথমেই বলে রাখছি, কারণ এই নিয়ে কোনো যদি জিজ্ঞেস করার ইচ্ছা থাকে আগে প্রথমে কিন্তু একটা মানে সামনে একটা রেড লাইট দিয়ে দিলাম। এটি যদি প্রশ্ন করা হয় না আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আগে বলেছি আমার অ্যাপ্রোচটা হবে কমপ্লিটলি নেগেটিভ। ঠিক আছে, এর সাথে অন্য কোনো মিল নেই। এটা পুরো সিটো স্যার তারা যে ওয়েতে চিন্তা করছে সিটো সেন্সার কিছু বলা যাবে না, মানে জাস্ট শুধু সায়েন্টিফিক টার্মটা ইউজ করছে আর কিছু না। তো সায়েন্টিফিক তো অনেক কিছুতে আমি করতে পারি, মানে আর কিছু না এখানে। আমি জানি না, আমি কখনো যাইনি। ইভেন আমরা একজন কলিগের আমি দেখলাম যে এই বাসার কাছে একটা ড্রিঙ্ক গ্যালারি আছে, ড্রিঙ্ক গ্যালারির সামনে আমাদের কলিগ মেডিটেট করছেন, তার ছবি লাগিয়ে দিয়ে এখানে মেডিটেশন করানো হয় নিজে কনফার্মেশন, মানে ওনাকেও ব্যবহার করে। ঠিক আছে, যাই হোক প্রথমে বলি যে ডিসক্রিট ভ্যালুস পাওয়া গেছে, কিন্তু এর মানে না যে ডিসক্রিট ভ্যালু হলে সেটা কোয়ান্টাম। ঠিক আছে, কোয়ান্টামের সাথে ডিসক্রিট ভ্যালু এক কোনটা কজ আর কোনটা এফেক্ট, এটা হচ্ছে এফেক্ট, ডিসক্রিটাইজেশনটা হচ্ছে এফেক্ট, কজ না, কজ অন্য কিছু, সেটা নিয়ে আমরা আলাপ করতে চাই। ঠিক আছে, কিন্তু লোকজন যখন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে তখন আমাকে এই জিনিসটা মনে হয়, কারণ অনেকে দেখি আমরা একবার ফারাফাস এটা কথা বলতে বলতে তখন আমার ঠিক মনে হয় এখানে what I'm doing you can see যে we have a grown up businessman riding a tricycle, কারণ এই কোয়ান্টাম ফেনোমেনন হচ্ছে ডিসক্রিট ভ্যালুস, এটা হচ্ছে ছোট্ট একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ এটা আছে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ইজ মাচ বিগার দ্যান দ্যাট। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি এই জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করবো, যতটুকু পাওয়া যায় আমি ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করার চেষ্টা করবো। ঠিক আছে, তো ডিসক্রিট ভ্যালু প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন হচ্ছে প্ল্যাঙ্ক। হ্যাঁ, তিনি কৃষ্ণবস্তু বিকিরণ যখন করতে গেলেন তখন তিনি বললেন যে সিস্টেমের ভেতরে কতগুলো অসিলেটর আছে, আমি অসিলেটর হিসাবে চিন্তা করবো কি সেই অসিলেটর, সেটা কিন্তু উনি বলেননি। সেমন অসিলেটরের কতগুলো পার্টিকুলার এনার্জি লেভেলস আছে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এইটা একটা জিনিস ছিল। এখন যেটা সবচেয়ে বড় লাভটা আসছে সেটা হচ্ছে যখন আইনস্টাইন ফোটনের কনসেপ্ট দিতে পারেন। আইনস্টাইন ফোটন কনসেপ্ট যে জিনিসটা যে এনার্জি সেটা ডিসক্রিট না, যেটা ছাড়ছে অর্থাৎ বিকিরণ, যেটা বিকিরণ নিজেই ডিসক্রিট, এটা ছিল হচ্ছে আইনস্টাইনের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন এখানে। হ্যাঁ, তবে এটাতেও আমি খুব একটা বেশি মাথা ঘামাবো না, এটা আমার জরুরি না। জরুরি হচ্ছে এখানে যেটা সবচাইতে ইন্টারেস্টিং এবং সেটা মোটামুটি আশা করি সবাই জানা আছে, সেটা বোরের কনসেপ্ট। আমরা রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করে বের করলেন যে হ্যাঁ যে অ্যাটম কেমিস্ট্রি কজন আছে একটু হাত তুলে ভালো হয়, খুব বেশি না, তাহলে আমি যা তা কেমিস্ট্রি করে পারবে। তো এমনি এটা মোটামুটি সবারই জানা যে একটা ভিতরে একটা নিউক্লিয়াস আছে, সো নিউক্লিয়াসের আবিষ্কর্তা কিন্তু হচ্ছেন কে, রাদারফোর্ড। আর তার চারদিকে কতগুলো ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে হচ্ছে সার্কুলার পাথে, উনি চিন্তা করছেন সার্কুলার পাথে আমাদের সৌরজগতের সাথে মিলিয়ে। এখন যেটা তার সবচেয়ে বড় অবদান সেটা হচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে যে এখানে অবশ্য রং বোঝা যাচ্ছে না, আমি ফোটনটা লাল কালার দিয়ে করেছিলাম, বোঝা যাচ্ছে কিনা জানি না। এখানে আমরা এনার্জি প্লট করছি। ঠিক আছে, সো এই দুটো লেভেল আছে, দুটো অরবিট আছে, অরবিট হচ্ছে ই আর একটা হচ্ছে ই প্রাইম। ঠিক আছে, আর বোর বললেন যে এরকম হতে পারে সিস্টেম যখন আমি ভেতরে এনার্জি দেই তখন ইলেকট্রন লোয়ার লেভেল থেকে জাম্প করে উপরের লেভেলে যায়, কিন্তু এখানে সে থাকতে পারে না, সে আবার ওখান থেকে উপর থেকে নিচে নেমে আসে। নেমে আসার সময় সে একটা ফোটন পাবে, সেই ফোটনের ফ্রিকোয়েন্সি হচ্ছে এই দুটোর মানে এনার্জি যে ফিক্স, এই ফিক্স এনার্জির পার্থক্যের সময়। ঠিক আছে, ফাইন, ইকুয়েশন দরকার নাই। এখন এখানে একটা রাদারফোর্ড যখন তিনি এডুকেশন, কিন্তু রাদারফোর্ডের পোস্টডক ছিলেন, রাদারফোর্ডের পোস্টডক ছিল। রাদারফোর্ড তাকে বলা যেতে পারে আমার একটা সমস্যা আছে,
মানে কি সমস্যা? এই সমস্যাটা অ্যাকচুয়ালি বই খাতা কথা খুব একটা বলা হয় না, সেটা একটু চিন্তা করে বোঝা যাচ্ছে এটা খুব ইজি একটা সমস্যা। মানে সমস্যাটা একটা ইজি সলিউশন নাই, সমস্যাটা বোঝা যায় একটু সহজে। সেটা কিরকম? আচ্ছা, আমি জিনিসটা এইভাবে চিন্তা করি যে আমি আজিমপুর থেকে ফর এক্সাম্পল আমি যদি টঙ্গী যাই, ঠিক আছে, যেতে গেলে কি হবে? আমাকে ভাড়া দিতে হবে, তাই না? বাসে যেতে গেলে ভাড়া দিতে হবে। এখন আমি যখন উপরের লেভেলে আছি, আমি আজিমপুরে উঠলাম। এখন মুশকিল হচ্ছে যে আমি তো না হয় জানি যে আমি আজিমপুর যাবো, আজিমপুর থেকে ধর টঙ্গী যাবো, কিন্তু ইলেকট্রনের তো কোনো স্ট্রাকচার না, ইলেকট্রন একটা কণা, তার কি কোনো মেমোরি আছে? তাহলে ইলেকট্রন যখন নিচে নামছে, নিচে নামতে গেলে তাকে ফোটন ছাড়তে হবে, কারণ এনার্জি কনজারভেশন। সেটা এখনো এসে এখানে পৌঁছায় নাই। এখন যে এনার্জিটা ছাড়বে, ফোটন এনার্জি কিন্তু ফিক্সড। সে কিভাবে জানে যে কত ফোটন ছাড়তে হবে, কত এনার্জি ফোটন ছাড়তে হবে? এসে বোঝাতে পেরেছি? আমি যদি এখান থেকে এসে এখানে পৌঁছাই, তারপর আমি বলতে পারবো যে এনার্জি ডিফারেন্সটা কত। কিন্তু আমি যখন এখানে পৌঁছাইনি, আমি জানি না কোথায় এসে আমি থামবো, তখন সেই ক্ষেত্রে আমি কতটুকু এনার্জি দেবো বের করে আমার। ব্যাপারটা কিরকম? আমি বাসে উঠলাম, কিন্তু আমি জানি না কোথায় যাচ্ছি, তারপর পকেট থেকে টাকা বের করে দিলাম, দেখা গেল সেটা এক্স্যাক্ট বিভাগ, এবং প্রত্যেকবার যখনই করছি এক্স্যাক্টলি একই। এটা একটা লজিক্যাল প্রবলেম না? এটা কি করে সম্ভব? ইলেকট্রন তো এখন পৌঁছায়নি, সে তার গন্তব্যস্থল জানে না, তখন সে কি করে জানে কোন ফোটন ছাড়তে হবে? এই সমস্যার সমাধান কিন্তু এই কোয়ান্টাম পিকচারে হয় না। তো এখানে কিন্তু অলরেডি একটা সমস্যা আছে, কারণ আমরা যে থিওরি করতে যাব, থিওরির একটা স্ট্রাকচারের ভেতর থাকতে হবে লজিক্যালি। আমরা যখন ফিজিক্সে কাজ করি, যেমন নিউটন সমীকরণ, নিউটনের সমীকরণের সাথে জরুরি জিনিস কি? সেটা হচ্ছে আমরা বলে হচ্ছে ল্যাপ্লাসের ডিটারমিনিজম। ল্যাপ্লাসের কথা আছে যে যখন ল্যাপ্লাস তার বই লেখেন, সে বইয়ের একটা কপি উনি নেপোলিয়নকে দিলেন। সেটি বলেছিল যে প্যারিসের যে একাডেমি উনি ইয়েকে দিলেন, নিউটন উল্টে বা নিউটন না, নেপোলিয়ন উল্টে পাল্টে দেখে বলেন যে এখানে তো কোথাও গডের কথা লেখা নাই। There is no mention of God as you try to describe the whole of structure of the universe. How is this possible? Laplace তাকে বলেছিলেন, I have no need for God. He was so much, confident. The confidence ছিল হচ্ছে নিউটন সমীকরণের উপর। নিউটন সমীকরণ যদি আমরা তাকাই, যেমন আমরা জানি এক্স লেভেলেও পড়ি যে x = x0 + b0 t + 1/2 at², ঠিক আছে? এটা ডিক্টেট হচ্ছে ফোর্স দিয়ে, কিন্তু আমার যদি জানতে হয় তাহলে x0 ইনিশিয়াল পজিশন এবং ইনিশিয়াল ভেলোসিটি। আমি যদি জানি আমি কোথা থেকে শুরু করলাম এবং কোন দিকে যাব, যদি কোনো ফোর্স নাও থাকে, আমি বলতে পারি যে এত সময় পর আমি এখানে এসে পৌঁছাবো। এইটাকে বলি আমরা ডিটারমিনিজম। আমরা জানি যে আমাদের ভবিষ্যৎটা আমরা প্রেডিক্ট করতে পারবো প্রিসাইসলি, এক্স্যাক্টলি, ঠিক আছে? এটা কিন্তু আবার সেই ইয়ের মতো না, কিন্তু জ্যোতিষশাস্ত্রের মতো না। জ্যোতিষশাস্ত্রে জাস্ট প্রত্যেক দিনের যে প্রেডিক্ট করা হয় সেটা কেটে আমি যখন আবার সামনে রাখি, র্যান্ডমলি ঘুরিয়ে দেখি, ওই সবগুলো একই রকমের, কোনো পার্থক্য নেই। আজকে আপনার দিকটি ভালো যাবে, পরের দিন দেখবেন যে আপনার দিকটা ভালো যাবে না, প্রিয় মানুষের সাথে মনোমালিন্য হতে পারে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এটা তো হবে, স্বাভাবিক। আমি দেখেছি যে কিনা আমার ভাই ভালো করে খাওয়া দাওয়া হয়, তারপর তার সময় চলা হয়। So this was a very important thing that Laplace's determinism এই জিনিসটা, কারণ আমি প্রেডিক্ট করতে পারছি না, আমার প্রেডিকশন না, আমি শুরু করলাম এক জায়গা থেকে, আমি উপরের লেভেল থেকে শুরু করলাম, এই ফাইনাল লেভেলে আসতে যাচ্ছি, কেমন করে ছাড়বো সেটা আমি বলতে পারছি না। প্রবলেম ক্লিয়ার? সমস্যাটা কোথায়? এটা যখন বোর্ড তার মডেল দিয়েছেন তখন এই সমস্যাটা জাস্ট ক্লিয়ার হয়ে গেল যে এটা একটা শর্টকামিং আছে, এটা একটা দোষ আছে। সো এরপর হিস্ট্রি বেশ লম্বা লাভ দেওয়া, ঠিক আছে? বোরের মডেল এসেছিল 1913 সালের দিকে, এবং এই 1924 সালে ডিব্রগলি, যিনি একজন শখের ফিজিসিস্ট, মানে এটা কিরকম, হি কামস ফ্রম এ ভেরি ভেরি অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, হয় না? শখ হয়েছে, এই যে রবীন্দ্রনাথের অনেক উপন্যাসের ভেতরে এরকম থাকে যে নায়ক খুব বড় বিভাগের ছেলে, কিন্তু তার ইচ্ছে আছে সে গিয়ে স্বদেশী আন্দোলন করবে বা এরকম টাইপের। তো
ডিব্রয়কে ঠিক এরকম তার শখ হয়েছে ফিজিক্স পড়ার জন্য। তো ফিজিক্স পড়তে গিয়ে লিখে লিখে একটা ছিল প্রবলেম কি করা যায় তখন তার কাছে এই জিনিসটা আইনস্টাইন ফোটনের কনসেপ্টটা ছিল। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন হি স্টার্টেড আউট উইথ। ঠিক আছে, আমি পড়ছি এটা ইউ ক্যান অলসো রিড। If waves, কোন ওয়েভ? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমি সংক্ষেপে ইএনএম লিখেছি কারণ এটা আমি তার একটা লেকচার থেকে কোট করা আর কি, সেজন্য আমি কোটেশন কিছু দেওয়া আছে। Have particle properties. ফোটন আমরা পার্টিকেল হিসেবে চিন্তা করি, তাহলে পার্টিকেল কেন ওয়েভ প্রপার্টি থাকতে পারবে না? কারণ এটা হচ্ছে কি আগে পার্টিকেল আর ওয়েভ এই দুটো ছিল হচ্ছে কমপ্লিটলি লাইটের ক্ষেত্রে দুটো কমপ্লিটলি অপোজিট জিনিস। কারণ যখন আমরা ওয়েভ চিন্তা করি, ওয়েভ কিন্তু ছড়ানো একটা, ওয়েভ কিন্তু একটা পয়েন্টে না। আর যখন আমি একটা কণা চিন্তা করি, কণা কিন্তু একটা পয়েন্টে, তার কোনো স্প্রেড নাই। তাহলে যখন আমি দুটো চিন্তা করছি তারপর আমি কোথাও নাই। ঠিক আছে, এটা অনেকে বলবে হচ্ছে এগেইন বাজে ভাবে বলতে গেলে না বলে তো তিনি যখন সাজেশনটা দিলেন এবং তিনি একটা সমীকরণ দিলেন যে লাইটের ক্ষেত্রে যে মোমেন্টাম আর ওয়েভলেংথের যে সম্পর্ক, সেই একই সম্পর্কটা প্রযোজ্য হবে হচ্ছে গিয়ে পার্টিকেলের জন্য। ঠিক আছে, এখন এটা করতে গিয়ে তাকে প্রমাণ করতে হবে যে আমার পার্টিকেলের ওয়েভ আছে। এখন ওয়েভের প্রপার্টি কি? ওয়েভ এর প্রপার্টি কি সেটা হচ্ছে আমরা জানি বৃক্ষ তোমার নাম কি? কি উত্তর হয়? বলের পরিচয়। ঠিক একই জিনিস। তো বলে কিভাবে পরিচয় দেয়? কোনো জিনিস যদি ওয়েভ হয়ে থাকে, ওয়েভের দুটো জিনিস থাকতেই হবে। একটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স, হ্যাঁ ইন্টারফিয়ারেন্স আমরা বোঝাই উপরিপাত, না ব্যতিচার, আর হচ্ছে না আর এই হচ্ছে অপবর্তন, ডিফ্র্যাকশন হচ্ছে অপবর্তন। তাই ঠিক আছে, আমার মাধ্যমে ব্যতিচার, অপবর্তন আর সমবর্তন। আচ্ছা, এর ভিতরে আমার তাল বলতে আমাকে লিখে রাখতে হবে মাধ্যমে। তো এটা দেখাতে হবে। ঠিক আছে, তো এক্সপেরিমেন্টটা কিরকম হবে? সহজ এক্সপেরিমেন্ট। আমরা তো এই জিনিসটা দেখি। ইনফ্যাক্ট এটা করার জন্য আমি সাথে জিনিসও নিয়ে এসেছি। সালে বেরোলো উবুন্টু সিডি, আমার কাছে আছে। বোঝা যাচ্ছে আপনার ব্যবহার হয় না, কিন্তু আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। কারণ একদম প্রথম দিকে না আমি তখন উবুন্টু ব্যবহার করতাম না। আমি ইভেন গত বছর পর্যন্ত আমি রেড হ্যাট ইউজ করে এসেছি। ঠিক আছে, আবার এখানে এখন হচ্ছে মেইনটা ইনস্টল করা। এটা কারণ হচ্ছে ল্যাপটপে কিছু ফিচার আছে যেটা হচ্ছে রেড হ্যাটে ভালো সাপোর্ট করে না। তো এটা তো আমরা তো জানি এটা কি হয়। ডিফ্র্যাকশন কার আইডিয়া আছে? ডিফ্র্যাকশন এখন করে কঠিন কিছু না। আমার সাথে সব এক্সপেরিমেন্টের জিনিসই আছে। এটা কি? এটা একটা লেজার পয়েন্টার। সো এই যে লেজার দেখ, সো অল আই হ্যাভ টু ডু, এই জন্যই ক্লিপ অন মাইক্রোফোন দরকার। ঠিক আছে, আমরা একদম হেল্প করি না লাগবে না। আমার মনে হয় আমি যখন কথা বলা লাগবে তখন কাছে এসে সো আচ্ছা, এই আমার বাসায় এক্সপেরিমেন্ট করেছি তো দেখি, বাট ইউ ক্যান সি ভেরি। আচ্ছা, কোথায় ফেলবো এটা? স্যার এটা ব্যাকগ্রাউন্ডে ফেলে ভালো। কোন ব্যাকগ্রাউন্ড? এটা এই দিক থেকে বাংলা, হ্যাঁ কোন দিক থেকে? এই উপরে আরেকটা দেখা যাচ্ছে না? নিচেরটা একটা হচ্ছে মেইন রিফ্লেকশন। কিন্তু মেইন রিফ্লেকশনের পরে আরো উপরে এই যে আমি যখন নাড়াচ্ছি ওটা নড়াচড়া করছে, এটা নাকি এর উপরে আছে? হ্যাঁ, এই একটা চিলের মতো। এটা কেন? এটা একটা সাইজিং, কারণ এটা ডিফ্র্যাকশন গ্রেডিং। তো লাইট যেখানে পড়বে সেটা ছাড়া অন্য অ্যাঙ্গেলেও কিন্তু সে যেতে পারে। এখানে তো অত ভালো লাগছে। বাসায় আমি সকালে এক্সপেরিমেন্ট করেছি 6টার দিকে, তো ওইখানে আমি 3টা পর্যন্ত পেয়েছি। ঠিক আছে, কিন্তু এটা ইটস নট এ ভেরি হার্ড এক্সপেরিমেন্ট। যে কোনো একটা যে লেজারের পয়েন্টার আছে এই হিরিং এর সাথে পাওয়া যায় আর একটা সিডি,
আমাদের সময় এগুলো করার জন্য লেজার এরকম ভাবে অ্যাভেলেবল ছিল না। সেকেন্ড ইয়ার ল্যাবে তোমরা করো বোধ হয়, তোমরা করো নাই, করবা। এটা হচ্ছে অন্ধকার ঘরের ভিতর ঢুকে সোডিয়াম ল্যাম্প, তারপর হচ্ছে রিফ্র্যাকশন গ্রেডিং, তারপর দেখে মনে হবে যেন এই যে এরকম টাইপের একটা জিনিস কিছু একটা নিয়ে দিল, মানে মশা মারতে কামান দেখা, কামানা ট্যাঙ্ক দেখা। তো যাই হোক, তো এইরকম টাইপের এক্সপেরিমেন্ট অল আই হ্যাভ টু ডু ইজ যে আমাকে একটা বিম, পার্টিকুলার বিম নিয়ে আমাকে এরকম একটা গ্রেডিং এর মতো কিছু একটা পাঠাতে হবে, এবং সেখানে আমি যেটা স্ট্রেট লাইনে যাওয়ার কথা, রেগুলার রিফ্লেকশন ছাড়া আরো অন্যান্য জিনিস সেগুলো পাবো। ঠিক আছে, এইটাই হচ্ছে এফেক্টিভ জিনিসটা। তো এখন এরকম টাইপের ডিফ্র্যাকশন গ্রেডিং কেমন করে তৈরি করা যায়? ভেরি সিম্পল, অ্যাটমিক ক্রিস্টাল, এটার যে সাইজ আর হচ্ছে ওই ইলেকট্রনের যে ওয়েভলেংথ, আর ইলেকট্রন নিজেও তো একটা ওয়েভের মতো করে তৈরি করা হচ্ছে অরবিট। তাহলে অরবিটের সাইজ অ্যাটমের সাইজের কাছাকাছি, ওয়েভলেংথ একই অর্ডারের হবে। তো তাহলে আমি যদি অ্যাটমের একটা ক্রিস্টালের ভেতর দিয়ে পাঠাই, আমি ঠিক এক্স্যাক্টলি যে ফেনোমেনা দেখবো এরকম দেখতে পাবো, এবং পরে দেখা গেল যে এক্সপেরিমেন্টটা করে ইনডিড এটা হয়েছে। তার মানে কি, ডি ব্রগলির যে হাইপোথিসিস যে পার্টিকেলের যে তরঙ্গ প্রপার্টি, ওয়েভ প্রপার্টি, সেটা আছে। ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু এখনো কোয়ান্টাম মেকানিক্স না, এটা কোয়ান্টাম মেকানিক্সের দিকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে কিভাবে আমাদের উপর চেপে আসছে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের রুলগুলো। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে আমি কোনো একটা অবজেক্টকে ডেসক্রাইব করতে গেলে শুধুমাত্র একটা ছোট্ট পয়েন্ট, একটা কণা দিলে আমি বলতে পারবো, সেটা হচ্ছে একটা স্প্রেড আছে। ঠিক আছে, ফাইন। এবং এরকম এক্সপেরিমেন্ট আরো লোকজন করেছে, অন্যান্য এক্সপেরিমেন্ট, ওয়েভের অনেকগুলো এক্সপেরিমেন্ট আছে, যেমন লাইট যে ওয়েভ, এটাও কিন্তু প্রমাণ করতে লোকজনকে কিন্তু বেশ খাটাখাটি করে হতে হয়েছে। এই ডিফ্র্যাকশন গ্রেডিং করা, এই ছবিটা কিন্তু হচ্ছে এই ইয়াংয়ের নিজের আঁকা, ইয়াংয়ের নিজস্ব লেকচার নোট ইয়েতে ছিল রয়্যাল সোসাইটিতে। সেই রয়্যাল সোসাইটিতে প্রেজেন্টেশন দিল, উনি নিজেই এটা তার কাগজের মধ্যে ছবি রেখেছিলেন। এটা আমি মানে নেটের সাইডে খুঁজে দিতে পারবো, তার নিজের একাই অনেকগুলো ছবি আছে, এবং তার মাথায় যে আইডিয়াটা এসেছিল সেটা পানির বিপ্লব থেকে, এই আইডিয়াটা। তো অনেক লোকজন, এই যে ল্যাপ্লাসের কথা বলা, ল্যাপ্লাস কিন্তু হি ওয়াজ কমপ্লিটলি এগেইনস্ট এই ওয়েভ থিওরি অফ লাইট। ওয়েভ থিওরি লাইট কিন্তু ল্যাপ্লাস পছন্দ করতেন না। তো এই জন্য উনি এবং ল্যাপ্লাস এবং তার সমসাময়িক আরেকজন পয়সন এটা পছন্দ করতেন না। তারা এই থিওরিটাকে কিল করার জন্য একটা প্রাইজ দিয়ে ঘোষণা করলেন। এটা আমার সাথে আরো চিঠিকে দ্বিতীয় পর্বে নিয়ে আলাপ হয়েছে বছরগত বছরে। আমি এর জন্য বেশি সময় নেব। ঠিক আছে, তো প্রথম যে জিনিসটা হয়েছে যে তরঙ্গ থাকলে, হ্যাঁ, যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে পার্টিকেল একটা পার্টিকুলার পথে যাবে না। কারণ কি, যদি একটা পার্টিকেল হয়, পার্টিকেল একটা লাইনে যায়। ওয়েভ হলে আমরা দেখতে পাচ্ছি সেটা ডিফ্র্যাকশন গ্রেডিং এর ভিতরে এরকম একটা না কয়েকটা প্রতিবিম্বের মতো পাওয়া যায়। তার মানে কি, তার পথ কি একটা, অনেকগুলো পথ। তার মানে কি, আমার প্রেডিকশন কিন্তু অলরেডি কম। কারণ আমি যদি বলতে পারি একটা ইনপুট দিলে একটা আউটপুট, তাহলে কিন্তু প্রেডিক্টিবিলিটি আছে। কিন্তু এখানে আমি কিন্তু বিনটা একটা ইউজ করেছি, ইনিশিয়াল বিন একটা, আউটপুট এসে কিন্তু কয়েকটা। তার মানে কি, আমি কি প্রেডিকশন করতে পারছি না? আমি এক্স্যাক্ট প্রেডিকশন করতে পারি না। তাহলে এই কারণে বোঝা যাচ্ছে যে আমাকে ইভেন্চুয়ালি আমাকে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের কিছু একটা বা প্রবাবিলিটি নিয়ে কিছু একটা কাজ করতে হবে, সেদিকে আমরা আস্তে আস্তে। ঠিক আছে, এটা ক্লিয়ার যে কেন আমি এখন প্রেডিকশনটা যে স্ট্যান্ডার্ড প্রেডিকশন ইহা করলে ইহা হয়, সুলাইমানি খোয়াব আমার মতো অবস্থা কোনো কিছু নাই। আমি শব্দ সবসময় ব্যবহার করি, কারণ হচ্ছে খোয়াব নামায় যদি রিমেম্বার করি, ফার্ম গেটে নিচে হাঁটা হয়, তাহলে দেখা যাবে লোকজন কাগজপত্র নিয়ে বসে আছে, খোয়াবে কালো বিড়াল দেখলে কি হয়, বা অনেক ভাঙ্গা আয়না দেখলে কি হয়, নিজের দাঁত পড়ে গেলে কি হয়। কারণ যদি জিজ্ঞেস করা হয় যে কেন, বলুন তো না, এটাই স্যার, এইভাবেই হয়। কি করব? সো যে জিনিসটা আমি এতক্ষণ বলার সময় ছবিটা এখানে দেওয়া আছে যে আমি এ থেকে যদি বি তে যাই, নিউটনের ল বলে যে কোনো ফোর্স যদি দেওয়া না থাকে তাহলে এটা একটা স্ট্রেট লাইনে যাবে। কিন্তু যখন আমার এই রিফ্লেকশনের পর যা বেরোচ্ছে, আমি কিন্তু বলতে পারছি না কোন পথে যাবে। তাহলে ব্যাপারটা ঠিক উল্টাও হতে পারে যে আমি এ আর বি এর ভিতরে একটা পথ না, অনেকগুলো পথ থাকতে পারে। আই ক্যানট প্রেডিক্ট। এখানে কিন্তু একটা বড় একটা সমস্যা আছে। লেটস গো ব্যাক এন্ড লুক এট দিস পিকচার।
এইটা আমি কি বলছি যে আমি ই আর ই প্রাইম দুটো কক্ষপথ আছে, আমি যখন ই তে থাকি তখন ই প্রাইমে থাকি না, কিন্তু যদি আমি একটা ওয়েভ হয়ে থাকি বা স্প্রেড অবজেক্ট হয়ে থাকি, আমি এক জায়গায় নাই, আমি ছড়ানো, তাহলে কি আমি ই তেও আছি, আমি ই প্রাইমেও আছি। বা এটা এইভাবে এক্সপ্লেইন করা যায়। আরেকটা এক্সপ্লেনেশন হতে পারে যে আমি যখন ই তে থাকি, আমি যখন দেখছি না, যখন তাকাচ্ছি ইলেকট্রনের দিকে, ইলেকট্রন এখানেই আছে, কিন্তু যখন আমি তাকাচ্ছি না, ইলেকট্রন তো ওখানে নাও থাকতে পারে। আমি কেমন করে বলবো ইলেকট্রন ওখানে আছে? কারণ আমি তো দেখছি না। আমি যেটা মেজার করবো শুধুমাত্র সেটার কথাই আমি বলতে পারি। এটা হচ্ছে রিয়ালিটি। যেটা আমি মেজার করি না সেটাকে আমি বলতে পারবো? আমি কি এখন এই মুহূর্তে বলতে পারবো যে ফর এক্সাম্পল আমার বাসায় যদি একটা বিড়াল থাকে, বিড়ালটা যখন ঘরের ভেতর আছে, আমি যখন দেখছি ওকে বিড়ালটা ঘরের ভেতর আছে, আমার আগে বিড়াল ছিল, এখন নেই, কিন্তু যখন আমি বাসা থেকে বেরিয়ে গেছি আমি সার্টেনলি বলতে পারবো যে বিড়ালটা ওই জায়গায় আছে? না। আমি যখন অবজার্ভ করি তখনই দেখি বিড়ালটা ওখানে আছে, কিন্তু তার মানে এই না যে বিড়ালটা আমি যখন দেখছি তখন ওখানে আছে। ব্যাপারটা কিন্তু ঠিক তাই। সো ইলেকট্রন আমি যখন অবজার্ভ করি সে এই কক্ষপথ বা অন্য অন্য কক্ষপথে থাকে, কিন্তু যখন আমি অবজার্ভ করি না তখন ইলেকট্রন ক্যান বি এনিওয়্যার। You look puzzled. I did not say is it everywhere. I said it can be anywhere. Probably. So এখন সমস্যা হচ্ছে যে আমি ঠিক আছে, আমি পার্টিকুলার একটা ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করব, সেই ওয়েভের ইকুয়েশন কি হবে, এটা একটা বড় সমস্যা ছিল। এবং এইখানেই শ্রোডিঙ্গারের সবচেয়ে বড় একটা কাজ আমাদের সবার জানা আছে, নাম জানি শ্রোডিঙ্গারের। তো নিউটনের যেমন নিউটনের সমীকরণে পার্টিকুলার পজিশন আছে, পার্টিকুলার মোমেন্টাম আছে, কোনো প্রশ্ন আছে? এগুলো কোনো প্রশ্ন করতে না, কারণ কি কোনো প্রশ্ন থাকে যে কোনো সময় you just have to raise your hand or just ask, কোনো সমস্যা নেই। আমি এখানে ক্লাস লেকচার দিচ্ছি যে আমি মাঝখানে থেমে গেলে হ্যাঁ পরে আর সিলেবাস শেষ করতে পারবো না, এমন কোনো সমস্যা নেই। সো if কারো যদি কোথাও যদি কোনো খটকা থেকে থাকে কোনো ব্যাপারে, ইমিডিয়েটলি you stop me and ask me questions, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এবং ওয়েভের জন্য শ্রোডিঙ্গার এরকম একটা সমীকরণ উনি পস্টুলেট করবেন। এখানে একটা খেয়াল করে, এখানে কিন্তু একটু বড় ইম্পর্টেন্ট একটা পার্থক্য আছে। এখানে আমরা FP এগুলো মেজারেবল কোয়ান্টিটি, এটা মেজার করতে পারি, কিন্তু এখানে তিনি একটা অদ্ভুত বিধিকিচ্ছে একটা জিনিস যেটা আমি সাই দিয়ে লিখেছি, গ্রিক অক্ষর, এটা একটা যেটা মিল আছে, এদিকে একটা ডেরিভেটিভ আছে, এদিকে একটা ডেরিভেটিভ আছে। এটা হচ্ছে ডেরিভেটিভ সময়ের সাপেক্ষে, এটাও সময়ের সাপেক্ষে। এটাকে আমরা বলি হচ্ছে এভোলিউশন ইকুয়েশন। এভোলিউশন মানে সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয়। এই তাহলে এখানে সময়ের সাথে পরিবর্তিত যেটা হচ্ছে, এখানে পার্টিকুলার পজিশন ছিল, এই পার্টিকুলার পজিশন না, তার সেটাকে ডেসক্রাইব করব কোন একটা অবজেক্ট, অক্সিলারি একটা অবজেক্ট, সাই। কি সেই সাই আমি জানি না, ঠিক আছে? আমরা তৈরি করতে যাচ্ছি একটা ভাস্কর্য, কিন্তু ভাস্কর্যের কি শেপ আমরা জানি না, কিন্তু আমি জানি ভাস্কর্যটা যেন দেখতে ভালো হয়, ঠিক আছে? এরকম কিছু একটা, কি শেপ, কি জিনিস কিছু জানি, জাস্ট তৈরি করে যাচ্ছে। অবস্থায় কিন্তু এক্স্যাক্টলি তাই। এটা হচ্ছে ঠিক অন্ধকার ঘরে হাঁটার মতো। কোথায় যাচ্ছি এই সময় ফিজিক্সে এক্সাইটিং টাইম, কারণ যদি আমি জানি কোথায় যাচ্ছি তাহলে তো সেটা কিন্তু কোনো মজা নেই। মজা হচ্ছে কোথায় যাচ্ছি আমি দেখি কোথায় যাই, এরকম একটা অ্যাটিটিউড অফ ফিজিক্স করছে। এটা 1920 আর 30-এর মাঝামাঝি সময়টা। তাহলে এখানে তো দুটো ইন্টারেস্টিং জিনিস, ফিজিক্সের অন্যান্য সমীকরণ যেটা আছে, অন্যান্য সমীকরণে কোথাও কিন্তু এই জটিল রাশি বা জটিল সংখ্যা i কিন্তু আসে না। এইটা হচ্ছে ফিজিক্সের ফার্স্ট ইকুয়েশন, যেখানে i জোর করে ঢোকানো যায়, কিন্তু এখানে i ন্যাচারালি অকার করে। এটা i ছাড়া এই ইকুয়েশন লেখা সম্ভব না। অবশ্যই একটা ফাঁকিবাজি বুদ্ধি আছে, এটা অবশ্য আমি আমাদের ক্লাসের সাথে তাদেরকে বলি, এটা একটা ফাঁকিবাজি। কারণ এইখান থেকে বোঝা যাচ্ছে যে সাই যেহেতু সামনে একটা i দিয়ে গুণ করা আছে, আবার এদিকে আবার সাই আছে, তার মানে সাই ইন জেনারেল একটা জটিল রাশি। জটিল রাশি কিন্তু দুটা পার্ট থাকে, একটা থাকে হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে এই ইকুয়েশন যখন ভেঙে আমি লিখবো, এটা কিন্তু একটা ইকুয়েশন, এটা কিন্তু দুটো ইকুয়েশন আছে, ঠিক আছে? এখানেও কিন্তু দুটো ইকুয়েশন আছে।
এটা আমি লিখিনি কারণ মোমেন্টাম কি পি লিখতে গেলে আমাকে লিখতে হবে মাস টাইমস ভেলোসিটি। ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ পজিশন। ওখানে কিন্তু আরেকটা ইকুয়েশন আছে সেটা লিখি। তাহলে এই ইকুয়েশনের ভিতর বেশ মিল আছে, কিন্তু স্ট্রাকচারের পার্থক্য হচ্ছে কি এখানে একটা কি সব এই একটা সাইড আছে, এই সাইড উঠেছে সাইড কি এটা লোকজন বুঝতে পারবে। এখন যেটা ইন্টারেস্টিং যে এই ব্যবহার করে শর্টেনজার তার ইকুয়েশন দিয়ে তোমরা যা যা ক্যালকুলেট করা দরকার সেগুলো ঠিকভাবে ক্যালকুলেট করতে পারছিলেন, কিন্তু তিনি বুঝতে পারছেন না সাইড জিনিসটা কি। এটা নিয়ে লোকজনের মাথায় ইকুয়েশন ঠিক কিনা সেটা বোঝার কি উপায়, তার প্রেডিকশন ঠিকভাবে আছে কিনা। প্রেডিকশন আমি প্রেডিক্ট করলাম যে এটা রেজাল্ট এই হবে, সেই রেজাল্টটা আমি পাবো কিনা সেটা আই যখন এই শর্টেনজার ক্যালকুলেশন করলেন তখন তিনি মিলাতে পারবেন। যেমন সবচেয়ে বড় একটা টেস্ট হচ্ছে যে আমি যদি এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি এই ইকুয়েশনটা লিখি, এরকম সবচেয়ে ছোট কম্প্যাক্ট করে রাখা এইচ কি জিনিস আমি বলিনি, এইচ ভেঙে রাখা যায়, লিখলে এটা একটা বিচ্ছিরি একটা জিনিস হয়। এটা জাস্ট সিম্পলি কাউকে ভরকে যেতে না হয় যেন সবচেয়ে কম্প্যাক্ট ফর্মে লিখেছি, ঠিক আছে। ইকুয়েশনটা ইম্পর্টেন্ট না, ইকুয়েশনের ফলাফলটা কি সেটা ইম্পর্টেন্ট। তাহলে রেজাল্ট আমি শেষে কি ক্যালকুলেট করতে পারবো সিস্টেমের জন্য, যেগুলো এনার্জি, যেমন আমরা যখন মাপি এনার্জি গুলো কি আসে সেটা মেলে কিনা। শর্টেনজার এর আগে আরো কয়েকটা ইকুয়েশন ট্রাই করেছে, কোনটার রেজাল্ট মিলছিল না, এক্স্যাক্ট মিলছিল না। তিনি যখন এই ইকুয়েশনটা করে তার সলিউশন বের করলেন, দেখলেন যে এটা এক্স্যাক্টলি যেটা এক্সপেরিমেন্টালে লোকজন বের করেছে তার সাথে মিলে, তখন তিনি ইকুয়েশনটা বললেন যে হ্যাঁ দিস ইজ দ্য ইকুয়েশন দ্যাট উই শুড ট্রাই। কিন্তু এখন ঝামেলা রয়ে গেল এই সেই সুন্দর দেখতে কিন্তু মিনিংলেস একটা সাইন, এটা মানে ইহা কি। যেমন এর আগে একটা আমার মনে আছে, আমরা একটা নাটক টিভিতে দেখেছিলাম, এই ডক্টর এমন হক যিনি আগে বইটা কেমিস্ট্রি লিখেছিলেন, উনি একটা পার্ট করেছেন। তাহলে যাকে গেছেন হচ্ছে পাশ থেকে রাগ করে বেরিয়ে চিড়িয়াখানায়, তো ওইখানে গিয়ে চিড়িয়াখানায় গিয়ে জিরাফিতে হা করে দাঁড়িয়ে আছে। তখন রাম হক এসছেন গ্রাম থেকে আসা করো, ভাইজান এই যে আমার তুমি গোস্ত খাওয়া যায়। আমাদের অবস্থা হচ্ছে এই সাইড থেকে গোস্ত খাওয়া যায়, এটা দিয়ে কি ঘাড়ের পিঠে চলে গেলে কি করে, what do we do with it? This is the question we ask. এখন আমরা বলেছিলাম যে ডিফ্র্যাকশন করলে আমরা একটা প্যাটার্ন পাই, ঠিক আছে, যে এরকম কিছুদিন পর পর একটা জিনিস রিপিট করে মাঝখানে গ্যাপ। এখন এই এক্সপেরিমেন্টটা লোকজন বলছে যেমন সাইডে তো ওয়েভ হয়ে থাকে, আমরা জানি ওয়েভ একটা স্প্রেড জিনিস, কিন্তু এখন যে প্রপার্টি এটা কি একটা পার্টিকেলের না অনেকগুলো পার্টিকেলের একটা ওয়েভ তৈরি করে। যেমন পানির ঢেউ, যখন কি পানির ঢেউ কি একটা পানির মলিকুলের জন্য হয় নাকি অনেকগুলা পানির মলিকুল একসাথে হয়, সেটার কালেক্টিভ এফেক্ট হিসাবে আমি এর ভিতরে পানির ঢেউ দিই। ব্যাপারটা কি তাই? তার লেটস টেস্ট দিস। তখন লোকে যেটা করা শুরু করলো যে তারা ফোটনের ইন্টেন্সিটি, আমি যদি ফোটনের যে লাইটের যে সোর্স সেটা তীব্রতা দিয়ে আস্তে 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 কমাতে থাকি, এত কমায় যে এইরকম যে একটা ফোটন আলাদা আলাদা করে যাচ্ছে, এটা করা সম্ভব। ইনফ্যাক্ট অনেকে হয়তো আশ্চর্য হতে পারো যে আমরা যদি অন্ধকারের ভেতর থাকি কিছুক্ষণ বলতে পারে 1 ঘন্টার মতো এরকম, তাহলে আমার যে চোখের আই যে রেটিনা এটা একটা সিঙ্গেল ফোটন পর্যন্ত ডিটেক্ট করতে পারে। ইট ইজ সো হাইলি সেন্সিটিভ। এটা বাবিলোভের এক্সপেরিমেন্ট আছে, তার দিকে তারা এটা বায়োফিজিক্স পড়াশোনা করে এটা করেছে। তো একটা ফোটন যদি বায়োসের চোখ ডিটেক্ট করতে পারে, আই ক্যান ডিভাইস এক্সপেরিমেন্ট যেখানে এখানে খুব লো ইন্টেন্সিটি দিয়ে একটা একটা করে ফোটন দিতে পারে। এখন যেটা হয়, এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল তারামুরা নামে এক ভদ্রলোক প্রথম করেছেন, এটা করা হয়েছে ইলেকট্রনের জন্য। যদিও এখানে আমি লিখেছি ফোটন ডেনসিটি, কিন্তু একটা লেখা আমার ভুল আছে, ইলেকট্রনের জন্য করা হয়েছে। সো প্রথমে যখন এখানে ছবিটা ভালো দেখা যাচ্ছে না, আমার বড় বাবু ছিল, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, প্রথমে এখানে একটা দুটা মানে বালির ছিটা দেওয়ার মতো, বালি ছিটা দিলে একটা দুটা এরকম সহজ, কোনো প্যাটার্ন নাই। কিন্তু আমি যদি আস্তে ওয়েট করতে থাকি, তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে এখানে পৌঁছে, তারপর এটা আস্তে আস্তে শেষে অনেকগুলো যখন ফোটন এসছে তখন আমি এরকম একটা প্যাটার্ন দেখি। ব্যাপারটা কি রকম, যেমন আমরা যদি ছক্কা ডাই ছুঁড়ে মারি, আমি যদি 4 বার 5 বার ছুঁড়ি, তাহলে কি আমি সেখান থেকে কি বলতে পারবো যে 6টা ফেস ইকুয়ালি প্রবাবল, 6টা ফেসের যে কোনো একটা করতে পারে? এমন হতে পারে মারছি এমন ভাবে প্রত্যেকবারই 6 আসছে, দেখা গেল যে 5 বার 6 বার মারলাম, 6 বারের ভিতর 4 বারই ছক্কা আসছে। কিন্তু আসলে সেটা যদি আমাকে কারেক্ট রেজাল্টটা বের করতে হবে, কি করতে হবে? অসংখ্যবার
অসম্ভব তো সম্ভব না, একটা লার্জ নাম্বার 10,000 12,000 বা ওই এক্সপেরিমেন্ট আরো অনেক লোককে দিয়ে একসাথে করাবো, করিয়ে তারপরে প্যাটার্নটা দেব। তো এই যে স্ট্যাটিস্টিক্স করতে গেলে তখন আমাকে অনেকগুলো পার্টিকেল নিয়ে করতে হবে। সেখানে আমি এই ওয়েভ প্যাটার্নটা দেখি, সরি এখানে আমি ওয়েভ প্যাটার্নটা দেখি। কিন্তু এই একটা একটা করে দেওয়া তার মানে হচ্ছে এই একটা করে দেওয়া হয়েছে যাতে হচ্ছে অনেকে জিজ্ঞেস করতে পারে যে ওকে এটা কেন করা হলো, যেমন আমি এখানে ঢেউয়ের প্যাটার্নটা কেন পাই, ঢেউয়ের প্যাটার্নটা পাই কারণ হচ্ছে একটা মলিকিউল আরেকটা মলিকিউলকে ধাক্কা দেয়, তাই না? এটা তাই হচ্ছে এই বাবলটা উপর উঠে গেল, একটা মলিকিউল উপর কি করছে সে ডিসপ্লেস করে আসছে, সেটা হচ্ছে কালেক্টিভ এফেক্ট। এটা কালেক্টিভ এফেক্ট যাতে না কিনা সেটা চেক করার উপায় কি, যে আমি যদি আলাদা আলাদা করে দিতাম, যদি এখানে একটা মলিকিউল আমার আলাদা, এখানে একটা মলিকিউল, প্রত্যেকটা মলিকিউলকে আলাদা করে দিই, তাহলে এখানে একটা মলিকিউলকে না রেখে অন্য মলিকিউলকে সে এফেক্ট করতে পারবে? পারবে না। এই জিনিসটা চেক করার জন্যই তারা ফোটন হোক বা ইলেকট্রন হোক প্রত্যেকটা আলাদা আলাদা একটা একটা করে পাঠিয়েছে, সো দ্যাট একজন আরেকজনের সাথে ষড়যন্ত্র যাতে না করতে পারে। যেরকম হয় না যে অনেক সময় আমরা কোনো একটা টেস্ট করতে গেলে কি করি, এই দিদি এটা উত্তর দিবি, আমি দিয়ে তো উত্তর দিতে হবে, এরকম করা হয়েছে না? আমি জানি, এটা করি, আমরাও করেছি, ঠিক আছে? বিশেষ করে যদি কোনো হেডমাস্টার সাহেব যে সাজানি করে তখন জিজ্ঞেস করে এই তুমি করেছো, তারপরে আমি করি ও করেছে, তারপরে করতে করতে ওপর ঘুরে এসে, যেমন আমি আমার এখন একটা বাজে একটা গল্প বলি, এটা আমার কলেজের গল্প, আমি ক্যার কলেজে ছিলাম। তো এখানে আমাদের এক ব্যাচ ডাব চুরি করেছে, এটা মানে দিস ওয়াজ দ্য হাইট অফ শয়তানের হচ্ছে আলটিমেট লিমিট, এর বেশি করার স্কোপ নাই। সো কেউ যে ডাব চুরি করতে পারে মানে সে হচ্ছে হিরো। তো এটা করেছে কি, সরি এটার সাথে সায়েন্সের কোনো সম্পর্ক নাই, তারপর আই ট্রাই টু মেক এ পয়েন্ট, আই হোপ এট দ্য এন্ড অফ দ্য স্টোরি এটা রিয়েল বানানো না। তো এটা ডাব চুরি করেছে 3 বস্তা ডাব। পরের দিন প্রিন্সিপাল এসে দেখে যে তার বাসার পাশে কয়েকটা নারকেলের গাছেও কোনো ডাব নেই, খুঁজো পাওয়া গেল একটা হলের পেছনে। আমাকে এসে করেছে এবং জানা যায় সাধারণত এই ব্যাচের ছেলেগুলো এটা করে। কিভাবে ঠিক করা যায়? প্রিন্সিপাল এসে ধরবে, প্রিন্সিপালের একটা প্রিয় পাত্র ছিল, তিনি হচ্ছে গিয়ে এখন যেতে আছে আর্কিটেক্ট ছিলেন, কিন্তু এখন রিটায়ারমেন্টে গিয়ে কিছু করেন না। চাক করা যায় দেবাশিসরা আছে আর তার ভাগ, তার নাম হচ্ছে প্রসেনজিৎ। তো ঠিক করা হলো, প্রসেনজিৎ হচ্ছে কি আমাদের প্রিন্সিপালের অত্যন্ত প্রিয় পাত্র। তো যদি কোনো কিছু করা হয় প্রসেনজিতের নাম দেওয়া, ঠিক এক্স্যাক্টলি কনস্ট্রাক্ট। তো জিজ্ঞেস করে ডাব পেরেছে কে? প্রসেনজিৎ। ডাব উপর থেকে নিচে নামিয়েছে কে? প্রসেনজিৎ। 3 বস্তা ডাবের লেখা করিয়েছে কে? প্রসেনজিৎ। ডাবগুলো খেলো কে? প্রসেনজিৎ। তাই তাদের ভিতর 3 বস্তা ডাব খালি, কিছু করতেও পারে। এইরকম এখন এই প্রসেনজিৎ কেস হচ্ছে কিনা এটা চেক করার জন্যই আমরা এই ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ফটো পাঠাবো। সো কালেক্টিভলি গেলে এরকম রেজাল্ট আমরা দেখি, যখন সকলকে একসাথে পাঠানো হয় তখন এই রেজাল্ট হয়। আবার যদি একজন আরেকজনের সাথে যদি তোমরা যদি মুভি দেখো দেখবা যে যখন পুলিশ জেরা করে আলাদা করে জেরা করে, যাতে একজনের সাথে আরেকজনের কোনো স্টোরি মেকআপ না করতে পারে, এই জিনিসটা করার জন্য করা হলো, দেখা গেল একই রেজাল্ট। তার মানে কি ওয়েভ প্রপার্টি, তাহলে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট পার্টিকেলের জন্য ইন্ডিভিজুয়ালি এটা হয়। যেমন আমরা এখন স্ট্যাটিস্টিক্স করি, স্ট্যাটিস্টিক্স করলে কিন্তু প্রত্যেকের কিন্তু একটা মানে থাকে। যেমন ফলে আমরা হাইট বলি, আমাদের কারেক্ট একটা অ্যাভারেজ হাইট 5.5 ফিট থাকতে পারে, কিন্তু তার মানে না যে প্রত্যেকের হাইট 5.5 ফিট। বা আমরা ঠিক করলাম ঠিক আছে আমার ওজন মাপার সময় বা হাইট মাপার সময় আগে একটু জিজ্ঞেস হয়ে দাঁড়ালাম, ফের একটু লম্বা হয়ে দাঁড়ালি, তারপর গড় যাতে 5.5, এরকম তো প্রত্যেকের একটা নিজস্ব মিনিং আছে। এখানে তা এখানে প্রত্যেকটা অবজেক্টেরই এই ওয়েভের স্প্রেডিং পসিবিলিটি আছে, এছাড়া আর কোনো সলিউশন নেই। এটা খুব ইন্টারেস্টিং কি, যেটা তো আমরা চিন্তা করি ইলেকট্রন প্রোটন, এর থেকে বড় কিছু হয় কিনা? আনসার ইজ ইয়েস। তোমাদের কয়জন এই কার্বন 60 কার্বন 90 নাম জানো? কার্বন 6 বাকি বল বলি আমরা, পার্টনার্সরা পুরো রেখে ন্যানোটিউব এগুলো বানায় থাকে। এইটা নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করা হয়। কার্বন 60 মানে হচ্ছে 60 কার্বনের কানেকশন করে কিন্তু আমরা রাখা যাচ্ছে এরকমই 60 একটা বলের মতো, এই যে এটার মতো একটা বল 60টা অ্যাটম একসাথে, এইটা দিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং একই রেজাল্ট। বাকি বলতে মানে হ্যাঁ বাকি বল তো অনেক বড়, এটা সিঙ্গেল ইলেকট্রন, এর ভিতরে C60, তারপরে 12টা করে এর ভিতর, প্রত্যেকটার ভিতর নিউক্লিয়ন আছে,
12 * 67 20 ইলেকট্রন আছে, এটা সহকারে সে পুরোটা পাঠিয়ে দেবে এবং একই রেজাল্ট। এটা এইটিসে দিয়ে করা হয়। সো এটা সলিউশন কি? এইটা একটা সলিউশন মাথা ঘামাতে চাই, তাহলে আমি একটা ছোট একটা গল্প বলি। আমার গল্প বলতে খুব পছন্দ হয়, জিজ্ঞাসা করতে পারে, তবে এটা প্রসেনজিতের গল্প না, একটু আগে বলে দিচ্ছি। আমি জানি না তিনি HQ থেকে তাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে, আজকে গল্প করলাম। সায়েন্স সোসাইটিতে এই জিনিসটা তো আমরা কুসংস্কারের বিরুদ্ধে কথা বলবো, তাই না? সো আমি চেক করবো যে ওকে ফোন করে যে 11টার সময় আমরা HQ ছিল। সো এইটাকে আমরা বলি যে টেল অফ থ্রি পোলারাইজার। আমরা যেমন গিফট অফ দ্য ম্যাজাই এরকম আছে না, যে তিন জ্ঞানী ব্যক্তির গল্প আছে, এর মধ্যে তিনটা পোলারাইজারের গল্প। আমি অবশ্য আমার ইচ্ছা ছিল বলতে যে টেল অফ থ্রি স্টুজেস বা থ্রি ইডিয়টস বা যেটা পছন্দ করে। আমরা থ্রি স্টুজেস জেনারেশন, ওই সময় ল্যারি কার্ডের মুভিতে দেখাতো, তোমরা আমির খানের মুভি দেখো থ্রি ইডিয়টস, তাই না? রাইট, আমি দেখিনি মুভিটা, যদিও শুনি যে অনেকে অনেক কিছু মজার কিছু আছে, কোনো এক সময় দেখার সময় দেখো। আমি কালচারালি খুবই খারাপ, একটা ফিলিস্টাইন কাকে বলে। সো ওয়ান্স দেয়ার ওয়াজ এ পোলারাইজার, একটা পোলারাইজার ছিল। পোলারাইজারের কাজ কি? পোলারাইজারের কাজ হচ্ছে লাইটকে সে একটা পার্টিকুলার অ্যাক্সিসে যদি সে ভাইব্রেট করে সেটাকে পাস করতে দেয়। It was living in a very good harmonious world. There was nothing to worry about, and everything was nice. Then it met another polarizer like itself. কিন্তু সেই পোলারাইজারটা অন্যদিকে তাকায়। এটা কিরকম? এই যে আমি আমাদের একজন রাজনীতিক ছিলেন, তিনি সারা দেশ একাই চালাচ্ছিলেন, হঠাৎ করে একটা বিরোধী দলের সাহায্য, এই জন্য ফেসিং দেওয়া হবে, যার ফলাফলে যেহেতু এক্স্যাক্টলি ইকুয়াল কোনো কাজ আর হয়। সো এদিক থেকে পাঠালে, আগে এখান থেকে পাঠালে এইদিকে রেকর্ড হয়, এখন এদিক থেকে পাঠালে এই যে অন্যদিকে তাকিয়ে 90 ডিগ্রিজ, এর ভেতর দিয়ে কোনো কিছু আসে না। তাহলে দেশে কোনো পোলারাইজেশনের কোনো ডিটেকশন হয় না, সংসদে কোনো আইন পাস হয় না, ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যাপারটা কি হলো? এরপর আসলে একদল সুশীল, a third polarizer passing by ড্রপে মাঝখানে, ঠিক আছে? সে দুজনের মাঝখানে গেল এবং তার ডিরেকশন দুজনের মাঝামাঝি। তখন দেখা গেল যে এখানে আবার কিছু কিছু ডিরেকশন আছে, আগের মতো না, কিছু ডিরেকশন আছে। প্রশ্ন হচ্ছে এই গল্পের মানে মোরালের বাংলা কি, নীতি কি? বা ওই সবের গল্পের শেষে প্রত্যেকটা গল্পে একটা উপসংহার কিছু একটা থাকে না, এরকম এই গল্পের উপসংহারটা কি? আমি কোনো ফিজিক্সে কিছু বলি না, দুজন কথা বলে না, একেবারে মাঝখানে ঢুকলে তারপর কিছু কাজটা চলা শুরু হলো। কিভাবে হলো কাজ? রাজনীতির ক্ষেত্রে যেমন আমেরিকা রাশিয়া একসাথে কোল্ড ওয়ার চলছে, ঠিক আছে? বা ইসরায়েল প্যালেস্টাইন, they are not in talking terms. Okay, then how do you actually put them to talk to each other? You have it. মাঝখানে একটা দুধ থাকে, দুধের কাজ কি? লিঙ্ক আপনি কিভাবে করেন? কথাটা বলার মানে কি? বলার মানেটা কি? এখানে বলার মানেটা কি? জোরে জোরে একজনের কথা আরেকজনের দিকে দিতে হবে। কিন্তু যদি এরকম হয় ওই দুধের সাথে আবার যে কথা বলতে, আসলে কথা বলতে, তার কোন প্রজেকশন, তার মাঝখানে যদি কোনো রকম কমন এজেন্ডা না থাকে, ভাষার যদি কোনো মিল না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি কথা বলতে পারবে? দোভাষীর সাথে যদি কথা বলতে পারে, দোভাষী এটা এরকম যে ধরা যাক আমি বলি চাইনিজ, তুমি বলা হচ্ছে ফ্রেঞ্চ, এখন ও আছে মাঝখানে, ও আরেকটা থার্ড ভাষায় কথা বলে। যদি এরকম হয়, ওর ভাষার আমার ভাষার মধ্যে কোনো মিল নাই, তোমার আমার ভাষার মধ্যে কোনো মিল নাই, তাহলে কি আমাদের মধ্যে কথা চালাচালি সম্ভব? সম্ভব না। কিন্তু যদি এরকম হয়, আমি বাংলা বলি, ও হিন্দি বলে, কিন্তু হিন্দি আর বাংলার মধ্যে কমন কিছু মিল আছে, তাহলে ও তো আমি যা বাক্য করবো তাতে কিছু মিলবে, তাই না? আবার ওই হিন্দির সাথে আবার ওর ভাষার কিছুটা মিল থাকে, এটা কষ্ট ভাষা মিল আছে,
তাহলে সেই ক্ষেত্রে আমি ওকে ব্যবহার করে তোমার সাথে কমিউনিকেট করতে পারবো। কিন্তু যদি সরাসরি তোমার সাথে কথা বলতে যাই, কিছু বুঝবা? সো দিস ইজ দ্য ট্রিক। সো এখানে যেটা করে সেটা হচ্ছে এই পোলারাইজার যে মাঝখানে যে ঢুকে আছে তার যে ডিরেকশন, প্রত্যেকটা কিন্তু একটা ডিরেকশন আছে, এর যে ডিরেকশন, এইটার মাঝামাঝি যে ডিরেকশন হয়, তাহলে কি হচ্ছে এর এই দিকে প্রজেকশন হয়, কিন্তু মাঝখানে এই যদি না থাকে এর সাপেক্ষে এটা কিন্তু 90 ডিগ্রি, কিন্তু মাঝখানে যেটা 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 10 ডিগ্রি, মোট কথা 90 না, এরকম যদি কিছু থাকে তখন সেক্ষেত্রে কি হবে, এর ভেতর থেকে যেটুকু পার্ট সেটা নেবে, নিয়ে তারপর এখান থেকে এর কাছে পাস করবে, কারণ এটার সাথে এটা 90 ডিগ্রি না। মাঝখানে যে আছে সে নট 90 ডিগ্রি টু ইদার অফ দ্যাট, মাঝখানে কিছু একটা অ্যাঙ্গেল আছে, সেটা 0 না 90 ডিগ্রি না, যার ফলাফলে এই যেমন ভাষার যে ল্যাঙ্গুয়েজের কমন থেকে থাকে তখন শুধুমাত্র কিছু ইনফরমেশন ট্রান্সমিট হবে, পুরোটা হবে না কিন্তু কিছু হলেও ট্রান্সমিট হবে। অন্ত বলা যাবে ওকে আই ডোন্ট হেট ইউ, এটুকু অন্ত বলা যাবে, ঠিক আছে? আর যদি ওর মাঝখানে না থাকে তখন মুখে বের করছে আই হেট ইউ। সো এটা এফেক্টিভলি জিনিসটা বোঝায় যে আমরা we are dealing with vectors, কারণ ভেক্টরের তো প্রজেকশন আছে, অন্য কিছু তো প্রজেকশন থাকে না। লেটস থিংক, আর কি কোনো সলিউশন আছে এটা? You were suggesting a solution of, you were suggesting something, right? I forgot. What was the suggestion? আমি যেটা বলছি সেটা কি কন্ট্রাডিক্টরি টু দ্যাট? না, ওকে ফাইন। এটা ক্লিয়ার যে আমাদের অ্যাকচুয়ালি এই জিনিসটা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব সেটা হচ্ছে ভেক্টর স্পেসের ল্যাঙ্গুয়েজ, এবং এইটা হচ্ছে precisely the common thing that you will have in not just in quantum physics, you will have quantum computing, you will also have in quantum chemistry, এবং I don't know quantum biology কি জিনিস আমাকে অবশ্য পরিদর্শন কিছু একটা দিয়েছিল, কিন্তু পরিষ্কার বাধ্যতা করতে পারি। তবে এরকম জিনিস কিন্তু খুব ক্লিয়ার, ভেক্টর স্পেস কিন্তু আছে। যেমন ফর এক্সাম্পল আমার মুড, আমি জানি না এই সেন্সে পড়ার সময় পাইনি, কিন্তু আমি চিন্তা করতে পারি এখানে এই জিনিসটা আছে কিভাবে। যেমন আমি আমার ছাত্রদেরকে প্রায় পড়ানোর সময় এই জিনিসটা বলি, ভেক্টর স্পেস কি, তখন ভেক্টর বলতে গিয়ে প্রথমে গড়গড় করে বলা শুরু করে, এই আমাদের মানে শিক্ষার অবস্থা যেটা হচ্ছে জিনিস, যে ভেক্টর কি জিনিস, এটা এমন একটা রাশি, মান আছে আর দিক আছে। আমি ঠিক আছে, ভালো, তুমি কি বিশ্বাস করো যে তুমি যে খাবার খাও তার ভেতর যে মুখে যে স্বাদ পাও সেটা একটা ভেক্টর স্পেস? ওই কেমন বলে দেখো, ভেক্টর স্পেসের ডেফিনিশনটাই প্রথমে ভুল। ভেক্টর স্পেস হচ্ছে একটা কালেকশন বা সেট, সেটা এমন যে ওই যে কোনো দুইটাকে কি আমি যদি জোড়া লাগাই ওই যোগফলটা ওই সেটের ভেতর থাকবে, এবং ওটাকে যদি আমি কোনো নাম্বার দিয়ে গুণ করি ওটাও কিন্তু ওই সেটের ভেতর থাকবে। দেখো খেয়াল করে, আমি যে ভেক্টর যেগুলো করি ভেক্টর কিন্তু সব কিন্তু এই প্রপার্টি স্যাটিসফাই করে। যদি আমি এরকম একটা ছবি আঁকি একটা ভেক্টরের, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা যে এই তলের ভেতর আছে, তাই না? তাহলে এটা যদি আমি যোগফল নেই, সামান্তরিকের সূত্র বা যে সূত্র যা যেটা পছন্দ, যদি এটা এই তলের ভেতর থেকে থাকে, মানে যোগফলটা এই তলের ভেতরই আছে, তাই না? তাহলে তো ওই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। বা আমি যদি একটা ভেক্টর দিলাম আর সেটাকে টেনে 10 গুণ নাম্বার করলাম, সেটা ওই তলের ভেতরই আছে, তাহলে এটা এই যে আমি যে কন্ডিশন যেটা দিলাম সেটা স্যাটিসফাই করলো, তাই না? গুড। তাহলে ঠিক একই ভাবে খাবারের স্বাদের ক্ষেত্রে তাই। আমি যদি যেমন ফর এক্সাম্পল আমার ফেভারিট এক্সাম্পল যে সুইট এন্ড সাওয়ার সস, সুইট এন্ড সাওয়ার সসের ভিতরে কি কি দেওয়া থাকতে পারে? আমি লেবু দিতে পারি, মধু দিতে পারি, এই তো। এখন যদি এরকম হয় আমি কালকে সকালে লেবু দিতে ভুলে গেলাম, পুরোটাই মিষ্টি। যদি হয় মধু দিতে ভুলে গেলাম, পুরোটাই লেবু, তাহলে সাওয়ার। কিন্তু মাঝখানে আমি অ্যাডজাস্ট করতে পারি, অ্যাডজাস্ট করে করে যদি আমি কখনো সিদ্দিকা কবির হই, কখনো অন্য কিছু একটা হয়, পিক আপ এনিথিং, প্রত্যেকে নিজের রেসিপি একটা পার্সেন্টেজ করে একটা ভেক্টর ডিফারেন্ট চুজ করে নিয়ে তার নিজের একটা রেসিপি বানিয়ে দেবে, তাই না? রঙটা রঙের স্পেসও ভেক্টর স্পেস, কারণ দুটো রং যদি মিশাই তাহলে আমি আরেকটা রং পাবো, সেটা তো রঙই, রঙের প্রপোর্শন আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, এটা একটা ভেক্টর স্পেস। আমার মুডও তাহলে কিন্তু ভেক্টর স্পেস হবে, তাই না? কখনো এই যে কি আছে কবি খুশি কবি ঘাম নিয়ে তারপরে হ্যাঁ ঘামটা থাকে কখনো কখনো
আমার মাথায় খুব সমস্যা আছে, কারণ আমি একমাত্র পুরুষ মানুষ এবং আমাদের একটা পুরুষ মাছ আছে, ছোট আছে সাইকেল, বাকি সব কিনা। তো আমার চয়েস টিভি কিছু চলে না। ওকে, কিন্তু I hope I have made a point যে ভেক্টর স্পেস জিনিসটা কি। এটা হচ্ছে জাস্ট একটা সেট যাদের ভিতরে যোগ করলে ওই সেটের ভিতর থাকে, ঠিক আছে? তাহলে let's look at the simplest quantum system. Simplest quantum system যেটা হতে পারে একটা কয়েন টস। একটা কয়েন যদি টস করি তাহলে সেখানে আমার আউটকাম কি হতে পারে? এই হেড করতে পারে, টেল করতে পারে। হেডকে আমি একটা ভেক্টর হিসেবে চিন্তা করব। এই আবার বলছি, ভেক্টর মানে তার একটা দিক থাকতে হবে এটা কোনো কথা নাই। ভেক্টর হচ্ছে জাস্ট অবস্থা কি সেটা যোগ করতে পারতে হবে। তাহলে এই প্রথমটাকে, এই পার্টটাকে আমি আপ বললাম হেড, পরের পার্টটাকে বললাম আমি টেল। তাহলে আমি যখন পয়েন্ট টস করছি, যখন আমি তাকাচ্ছি না পয়েন্টটা কি অবস্থায় আছে, যেটা সমস্যা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা যখন বলি তখন আমরা বলি হচ্ছে যেটা হেড করবে বা টেল করবে। কিন্তু সমস্যা হচ্ছে এটা আমি হেড আর টেল কখন বলতে পারছি? যখন আমি দেখব। দেখার আগে আমি বলতে পারছি যেটা হেড না টেল? The answer is no. কোয়ান্টাম মেকানিক্স এর যেটা মেইন, এই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, এইটাই হচ্ছে এটার মেইন চাপ এবং এই ঝামেলাটা এখানে। সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি না দেখছি ওই অবস্থা যেটাকে আমি সাই বলছি, সেটা হবে এই দুটার আরবিট্রারি কম্বিনেশন। যে কোনো একটা ভেক্টর কোন দিকে আছে আমি শুধু জানি এইখান দিকে হাতালে ভেক্টরটা এখানে কোথাও আছে, আর ভেক্টরটা কোন দিকে, এটা হরাইজন্টাল না ভার্টিক্যাল, সেটা আমি একমাত্র মাপার পর আমি বলতে পারবো, তার আগে আমি কিছু বলতে পারবো। ওই একটু আগে বলেছি কোন কক্ষপথে আছে সেটা বলতে পারি? বলতে পারবো না। এক্স্যাক্টলি একই। কি বুঝাতে পেরেছি সমস্যাটা কোথায়? এইটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের মেইন ঝামেলা। এখন যে আমরা তো বলছি এই সিস্টেমের ভিতর প্রবাবিলিটি আছে, সো প্রবাবিলিটির সাথে এই সাই এর সম্পর্কটা কি, এইটা কিন্তু এক্সপেরিমেন্ট করে আসে, কারণ এর ব্যাপারটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। এবং এই ইন্টারপ্রিটেশন প্রথমে দিয়েছিল হচ্ছে ম্যাক্স বর্ন। এবং এটা এখন যদি চিন্তা করি তখন আমার কাছে খুব আশ্চর্য লাগে না। এটা কারণটা কি? লেটস গো ব্যাক এন্ড লুক এট দিস ফটোগ্রাফ अगेन। আমি যদি এই পয়েন্টের দিকে তাকাই, এইখানে ফটোনের ইন্টেন্সিটি কত? ফটোনের ইন্টেন্সিটি কত? যেখানে কালো কোনো কিছু নাই, ফটোনের প্রাবল্য কত? 0, রাইট। আর যেখানে ফটোনের লাইট বেশি সেখানে ফটোনের প্রাবল্য বেশি। তার মানে এটা যদি আমি ফটোনের ল্যাঙ্গুয়েজে বলি, এটা তখন লাইটের বানাবে, লাইটের ইন্টেন্সিটি কম, লাইটের ইন্টেন্সিটি বেশি। তাহলে এইখানে ফোটন পাওয়ার চান্স কত? ফোটনের পয়েন্টের মতো। তাহলে এখানে ফোটন পাওয়ার সম্ভাবনা কোথায় বেশি? ব্রাইট জায়গায়। ফোটন পাওয়ার প্রবাবিলিটি কোথায় কম? ডার্ক জায়গায়। ঠিক আছে? তাহলে আমি ইন্টেন্সিটি কিভাবে বের করি একটা ওয়েভের? সেটা হচ্ছে ওয়েভের যে অ্যামপ্লিটিউড যেটা থাকে সেটাকে স্কয়ার করি, অ্যামপ্লিটিউডটাকে স্কয়ার করি। ঠিক আছে? ইয়েস নো, কারণ ইন্টেন্সিটি কিন্তু এনার্জি, এনার্জি আমরা কখনো নেগেটিভ ধরি না। স্কয়ার কি কখনো নেগেটিভ হয় যদি রিয়েল নাম্বার হয়ে থাকে? আনসার ইজ নো। এই জন্য আমরা স্কয়ার দিয়ে ইন্টেন্সিটিটাকে, বা এটা এইভাবে চিন্তা করা যেতে পারে, যদি আমি একটা অবজেক্টকে দুলাই তাহলে তার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এমভি স্কয়ার আর তার পোটেনশিয়াল এনার্জি হবে হাফ কে এ স্কয়ার। ঠিক আছে? এই অ্যামপ্লিটিউড যেটা আছে বিস্তারের স্কয়ার, জাস্ট স্প্রিং এর যে। তাহলে এখন যদি যখন সিস্টেমের আমি ম্যাক্সিমাম এক্সটেনশনে থাকি তখন কিন্তু তোর কোনো কাইনেটিক এনার্জি থাকে, কারণ সেটা হচ্ছে না। তাহলে শুধুমাত্র তার যদি পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করি সেটাই হবে টোটাল এনার্জি 1/2 k স্কয়ার। তাহলে অ্যামপ্লিটিউড সেটা হচ্ছে a আর এনার্জি হচ্ছে a স্কয়ার সাথে একটা কনস্ট্যান্ট। তো এইভাবে যদি আমি একটা ওয়েভ চিন্তা করি, ওয়েভের বিস্তার, ওয়েভের এনার্জি ডেনসিটি, তাহলে ঠিক এক্স্যাক্টলি এই একই মেথডে কাজ করবে, দিস উইল বি a স্কয়ার। ঠিক আছে? দিস ওয়াজ দ্য মেইন আইডিয়া। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা ম্যাক্স বর্ন যখন তিনি লিখেছিলেন তখন ইট ওয়াজ নট সারপ্রাইজিং। ওই সময় এটা সারপ্রাইজিং ছিল, কিন্তু এখন হাইন্ডসাইট আমরা যেহেতু এখন উত্তরটা জানি,
উত্তরটা জানলে তখন আর খুব একটা কঠিন কিছু মনে হয় না, কিন্তু যখন কোনো কিছু থাকে না সামনে তখন কিন্তু আমাকে ডিস্টিংগুইশ করা কিন্তু খুব কষ্ট হয়। বাই দ্য ওয়ে, ম্যাক্স বর্নের কিন্তু যারা এখানে সঙ্গীতজ্ঞ আছে তারা কিন্তু ম্যাক্স বর্নের ফেমাস কি বলে তার বংশধর আছে, নন ফিজিসিস্ট, জানো? অলিভিয়া নিউটন জন এর সাথে জন ট্রাভোল্টার সাথে মুভি করেছিল গ্রিস, স্যাটারডে নাইট ফিভার, তিনি ম্যাক্স বর্নের নাতি। তারপরে যেমন এরকম আছে অনেক ফিজিসিস্টের ছেলে মেয়ে আছে যারা খুব ফেমাস, যেমন আইরিন জেকব। আইরিন জেকব ইজ ডটার অফ মরিস জেকব, যে সার্ভে ডিরেক্টর ছিল। ওকে, সো এটা হচ্ছে যে সাই যে জিনিসটা আছে, এই ভেক্টরটা, এই ভেক্টরকে যে নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট দিলে আমরা তো ভেক্টর লেংথ স্কয়ার পাই, এটা আমার জানা আছে। তাহলে এইটাকে যদি আমি ডট প্রোডাক্ট নিজের সাথে নেই, তাহলে এই কোয়ান্টিটিটাই হবে গিয়ে আমার প্রবাবিলিটি। স্কয়ার যেহেতু নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট একটা স্কয়ার আসে, স্কয়ার কখনো নেগেটিভ হয় না, প্রবাবিলিটি কিন্তু কখনো নেগেটিভ হয় না। আমরা কখনো বলি না যে প্রবাবিলিটি একটা নেগেটিভ কোয়ান্টিটি। এরপরই পাওয়ার প্রবাবিলিটি কম, it cannot be a negative quantity, এটা প্রবাবিলিটি অ্যাক্সিলোরেট করতে হবে। সো তাহলে এই সিস্টেমের জন্য এটা হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এখন কোয়ান্টাম মেকানিক্সের সমস্যা কিন্তু মেইন কোয়ান্টাম মেকানিক্সের মেইন কিন্তু এইটাই, আর কিছু না। এই আইডিয়াটাই কিন্তু কোয়ান্টাম কম্পিউটিংয়ে ইউজ করা হয়, ঠিক আছে? আর যখন আমরা ফর এক্সাম্পল এখানে কি ট্রিপল কেউ আছো, সিগনাস পড়েছো? হ্যাঁ, চলতেছে। তাহলে সিগনাসের ভেক্টর পাওয়াটা এক্স্যাক্টলি একই জিনিস, কোনো পার্থক্য নাই। আমার ডিপার্টমেন্টে সিগনাস পাওয়া না, কিন্তু থাকায় পাওয়াতে পারতাম, কোনো সমস্যা হতো না। যেমন আমি পার্ট টাইম যখন প্রাইভেট ইউনিভার্সিটি পড়িয়েছি, আমাকে বেশিরভাগ সময় হাতে ধরিয়ে দেওয়া হতো সিগনাস পড়া, কারণ জাস্ট টিচিং কোয়ান্টাম মেকানিক্স, কোনো পার্থক্য নেই। শুধু ডিফারেন্স হচ্ছে কোথায়, ওই যে আমি এই যে সিস্টেমের এভলিউশন ইকুয়েশন যেটা আমি বললাম, কোথায় গেল? এই ইকুয়েশন, এইটার অ্যানালগ ইন কেস অফ সিস্টেমস ইজ ডিফারেন্ট। এছাড়া ফ্রেমওয়ার্ক যেটা হুবহু এক। ইনফ্যাক্ট যদি অনেকে যেমন এই কমিউনিকেশনে কাজ করে, যেমন ম্যান্টের অ্যান্টেনার মধ্যে অনেক টাইপের মোড আছে। সো মোডগুলা এই আইগেন স্টেটগুলোর মতো। এই যে সরি, এটা একটা শর্টকাট উপায় থাকে খুব ভালো। এই যে এই আপ আর ডাউন ঠিক এক্স্যাক্টলি এইরকম। সো কোয়ান্টাম মেকানিক্সের মেইন ঝামেলা কিন্তু পস্টুলেট না, পস্টুলেট হচ্ছে স্ট্যান্ডার্ড। কোয়ান্টাম মেকানিক্সের যেটা সমস্যা সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। ওকে, ইন্টারপ্রিটেশনটা কি আমি সেটা বলি। আমি বলেছিলাম যে প্রথমেই স্যার, ইয়েস স্যার, ওটা হচ্ছে কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন। সো লেট মি ফার্স্ট টেল ইউ দ্য কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন এন্ড হোয়াট আর দ্য প্রবলেমস উইথ ইট। আমাদের সময় শেষ হয়ে এসেছে, ঠিক আছে? সো কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন যেটা করে, লেটস গো ব্যাক টু দ্য প্রিভিয়াস পিকচার। তাহলে অবজেক্ট এই স্টেটে আছে, সাইড স্টেটে, ঠিক আছে? এখন সাইড স্টেট যদি আমি মেজার করতে যাই, আমি পয়েন্টটা ঠিক এরকম, এই পয়েন্ট টস করলাম, হাতের নিচে আছে, এখন আমি দেখতে পাচ্ছি না কোন অবস্থায় আছে। কোয়ান্টাম মেকানিক্স বলে এটা একটা ভেক্টর অবস্থায়, এই সাই অবস্থায় আছে। সাইড ভিতর কি আছে? সাইড ভিতর কম্বিনেশন হচ্ছে কি হেড অথবা টেল, দুটোর কম্বিনেশন আছে। কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সে কিন্তু এই জিনিসটা নাই। ক্লাসিক্যাল ফিজিক্সে শুধুমাত্র হয় এটা হেড হবে নয়টা টেল হবে, দুটার ভিতর মাঝামাঝি কোনো কিছু থাকতে পারে না। কোয়ান্টাম মেকানিক্স বলে যে না, এই মাঝামাঝি অবস্থা থাকতে পারে, কিন্তু যখন আমি দেখতে যাব তখন আমি শুধুমাত্র হেড বা টেল পাবো। আর কোশ্চেন হচ্ছে এর ভেতর এটা ঠিক কিরকম যে আমি এইটাকে যদি একটা ফর এক্সাম্পল আমি একটা রং হিসাবে চিন্তা করি, এটা ধরা যাক হচ্ছে নীল রং, এটা হচ্ছে লাল রং। তাহলে আমি যখন অবজার্ভ করতে যাব নীল বা লাল একটা পাবো, দুটো পাবো না। কিন্তু রিয়েলিস্টিকলি আমি জানি যে এটা সেপারেট করতে গেলে নীল যদি কোথাও এক জায়গায় রাখি আলাদা করে, যেখানে নীলটাকে পাবো, লালটা তো অন্য কোথাও যাবে। রং যদি আমি একটা ছাঁকের ভেতরে পাঠাই, somewhere else it will be. কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন যেটা বলে যখন এটা একটা স্টেটে কোল্যাপস করলো, অর্থাৎ এই সাইড থেকে আমি আপ পাবো বা ডাউন, যে কোনো একটা পাবো, অন্যটা হাওয়া হয়ে মিশে যাবে, ওটা আর খুঁজে পাওয়া যাবে না।
আমরা এটাকে বলেছি ওয়েভ ফাংশনের কোল্যাপস অফ দ্য ওয়েভ ফাংশন। এই যে কম্বিনেশন ছিল, কম্বিনেশনটা কোল্যাপস করে একটা পর্যায়ে চলে আসবে, অন্যটা ইররিডাক্টিবলি ঘুরে ফেরত পাওয়া যাবে। এটা হচ্ছে জাস্ট একটা ইন্টারপ্রিটেশন। কাউকে যদি আমি উঠে বলি যেটা আমি ইন্টারপ্রিটেশন মানি না, আমি অঙ্ক করে যাবো, কোয়ান্টাম মেকানিক্সে কিছুই আসে যায় না। সো এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি মোর অফ ফিলোসফিক্যাল নেচার, যে কোয়ান্টাম মেকানিক্সের ইন্টারপ্রিটেশন কি। হ্যাঁ, কিন্তু এইখান থেকে শুরু হয় হচ্ছে ক্যাচারটা কি হলো, লোকজন অন্যান্য সাবজেক্টেও মানে অন্যান্য ইন্টারপ্রিটেশন অল্টারনেট দিয়েছে, এবং এর ভিতরে সবচাইতে যেটা অল্টারনেট ইন্টারপ্রিটেশন লোকজন সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে এই মেনি ওয়ার্ড ইন্টারপ্রিটেশন। মেনি ওয়ার্ড ইন্টারপ্রিটেশনের স্টেটমেন্ট হচ্ছে এই যে ওই যে রেজাল্ট, যেমন আমি যে রঙের কথা বললাম, আমি যদি একটা ছাঁকনি দিয়ে যদি আমি এক জায়গায় নীল পাই, লালটা অন্য জায়গায় পাবো, এটা বলতে হচ্ছে মেনি ওয়ার্ড ইন্টারপ্রিটেশনে যে there is another world. What is world? ওয়ার্ল্ড কি জিনিস? যেটা আমি দেখি, যেটা আমার রেজাল্ট। আমার তো ইভেন্ট আছে, ইভেন্টগুলো মিলে আমার ওয়ার্ল্ড না। এখন এই মুহূর্তে ফর এক্সাম্পল যখন লেটস গো ব্যাক টু দ্য টাইম অফ কলম্বাস যতক্ষণ পর্যন্ত জাহাজটা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ হোক বা যেখানেই ভিড়ে থাকুক না ডিসকভার করে গেছে, ওই ওয়ার্ল্ড সম্বন্ধে কারো কোনো আইডিয়া ছিল? সো আমি ওয়ার্ল্ডের ডেফিনিশন তখন ছিল যেটা আমি অবজার্ভ করতে পারছি। দিস ইজ অলসো এক্স্যাক্টলি দ্য সেম ইন কসমোলজি। যে আমি যেটা দেখব প্রত্যেকটা জিনিস সেটা নিয়ে হচ্ছে একটা ওয়ার্ল্ড লাইন মানে হচ্ছে যে একটা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্টের সম্পর্ক, আরেকটা ইভেন্টের সাথে আরেকটা সম্পর্ক, আরেকটা ইভেন্টের সাথে আরেকটা সম্পর্ক, এইটা একটা লাইনের মধ্যে, এটাকে আমরা বলি ওয়ার্ল্ড লাইন। যতগুলো ওয়ার্ল্ড লাইন আছে সেটার কারেকশন, সেই কারেকশনটাই হবে গিয়ে একটা ইউনিভার্স। অর্থাৎ আমরা যে হিস্ট্রি লিখে যাই, যা রেকর্ড করতে পারবো সেটা আমার কসমোলজি বা আমার হিস্ট্রি রেকর্ড। এখন যদি এরকম হয় যে আরেকটা জায়গা হাইপোথেটিক্যাল, এখন সেটা আছে কি না আছে আমি তো জানি না, এরকম উল্টাও তো ছিল যে নেটিভ আমেরিকানরা যারা আছে তারা ইউরোপ সম্বন্ধে কোনো কিছু জানে না, তাদের ওয়ার্ল্ড নিয়ে যদি এরকম হতো, লেটস থিংক অফ এ হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড যে যেখানে আমেরিকা ডিসকভার্ড হয় না, ইউরোপরা ইউরোপের ভেতর আছে, আর North America বা Americans are separate. How many words will you get? You will get 2 words if you have access to both of them. আমি একটা থার্ড একটা পার্টি যে আমি দুটোকে অবজার্ভ করতে পারছি, কিন্তু I'm not interacting with either of them. এটা কিন্তু ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে সম্ভব, কোয়ান্টাম ওয়ার্ল্ডে সম্ভব না। কোয়ান্টাম ওয়ার্ল্ডে আমাকে দেখতে গেলে আমি দেখি কিভাবে, পরিবেশকে দেখি কিভাবে, আলো ফেলে, ওকে আলো দিয়ে না, যেমন আমি নিউক্লিয়াস দেখতে পাই না, আলো ফেলে তো নিউক্লিয়াস দেখা যাবে না, কারণ নিউক্লিয়াসের সাইজ অত্যন্ত ছোট। কালকে বাইরে আমি ছাত্রকে জিজ্ঞেস করছি, এই আমাকে হিসাব দাও তো নিউক্লিয়াসের সাইজ কতটুকু, নিউক্লিয়াসের সাইজ যদি একটা কমলা লেবুর সমান হয়, ইলেকট্রন কত দূরে? অনেকক্ষণ চিন্তা করে, কেন ইলেকট্রন তো চারপাশেই ঘুরছে, ওসব এভাবে করি কত দূরে ঘুরে, তাকে বলছি ইলেকট্রন কোথায়, বলছে চারপাশে। তাহলে চারপাশটা কি এতটুকু চারপাশ, 2 মাইল দূরে গেলেও কিন্তু চারপাশ। হিসাব করে দেখি, তোমরা বলতে দেখি কত দূরে নিউক্লিয়াসের সাইজ যদি কমলা লেবুর সাইজ হয়, তাহলে ইলেকট্রন এখান থেকে কত দূরে হবে? রাফলি 1 লাখ গুণ 10 লাখ গুণ, হ্যাঁ 10 লাখ গুণ করো কত হয়? বরানি নিউক্লিয়াস এখান থেকে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন নিউক্লিয়াস সাইজ হয়, ইলেকট্রন এখান থেকে বরানি। তাহলে চিন্তা করো, লোকে বলে যে আমি নিউক্লিয়াসকে হিট করবো একটা বিম দিয়ে, চেষ্টা করে দেখো তো বিম ওই বরানি থেকে তুমি বম মারতে থাকবে, এটাকে আটকে লাগানো গ্রেনেড মারো বরানি থেকে এখানে লাগাতে হবে। You understand? This is the problem. আমাদের এখানে যখন আমরা পড়ানোর সময় কিন্তু কোন জিনিসের অর্ডার কি করবে এটা কিন্তু বলি, একটা নাম্বার লিখে দিলাম, বাস শেষ। কিন্তু নাম্বারটা কি মানে, সেটা একটা অ্যানালজি যদি না থাকে তাহলে কিন্তু এটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে আত্মস্থ করা ব্যাপারটা সিভিলিটি কত এই জিনিসটা বলতে হবে। যাই হোক, সো এইখানে ইন্টারপ্রিটেশন, মেনি ওয়ার্ড ইন্টারপ্রিটেশন হচ্ছে এই যে আমি যখন অবজার্ভ করছি there is an alternate me, এখন মিটা কে that I don't know. আইডিয়া হচ্ছে এরকম, it is like, এই জন্য এই লোকজন যারা ফিলোসফি করে খুবই পছন্দ করে, এটা ভেঙে দুদিকে হচ্ছে আমার দুটো অল্টারনেট রিয়ালিটি। এক রিয়ালিটিতে আমি আমার পয়েন্টে পাচ্ছি হচ্ছে আপ, আরেক রিয়ালিটির পয়েন্টে পাবো হচ্ছে ডাউন।
যে এবং প্রত্যেকবার যখন আমি মেজারমেন্ট করছি কোন একটা অবজার্ভ করছি এক একটা রিয়ালিটি সেটা রিয়ালাইজ হচ্ছে আর অন্যান্য রিয়ালিটি দ্যাট ইজ গোইং টু অ্যানাদার ইউনিভার্স এখন সমস্যা হচ্ছে ওই ইউনিভার্স কি আদৌ এক্সিস্ট করে কিনা তাহলে সে কেমন করে বুঝবো some people have proposed some experiments আমি জানি না what was the outcome this has been proposed যেমন for example এইরকম টাইপের picture is actually really liked a lot by people who do quantum cosmology quantum cosmology জিনিসটা কি quantum cosmology হচ্ছে যেমন আমরা ইউনিভার্স তৈরি করি ইউনিভার্সে তো অনেকগুলো প্যারামিটার থাকে তাই না যেমন ইলেকট্রনের মাস প্রোটনের মাস নিউটনের কাপলিং কনস্ট্যান্ট মানে নিউটনের মহাকর্ষ ধ্রুবক এগুলো টাইপটা হচ্ছে প্যারামিটার তাহলে আমি এই নাম্বারগুলোকে যদি ভিন্ন ভিন্ন মান নিতে পারি তাহলে আমি কিন্তু একটা ভিন্ন ভিন্ন ইউনিভার্স চিন্তা করতে পারি তো এই মান যেগুলো ইউনিভার্সের একটা প্যারামিটার তো তাই না একটা প্যারামিটার এরকম কতগুলো প্যারামিটার নেওয়া সম্ভব সো ইট ইজ পসিবল কারণ কোয়ান্টাম মেকানিক্স কি বলে যখন আমি ইউনিভার্স কে চিন্তা করি ইউনিভার্স কে একটা সাইডে চিন্তা করি এই যেরকম আপ ডাউন এরকম আছে বা হেড টেইল আছে I can think of lot of universes প্রত্যেকটা ইউনিভার্স একটা ভিন্ন ভিন্ন পসিবিলিটিস এই যে আপ ডাউন গুলো কি হেড টেইল গুলো পসিবিলিটিস না so I can think of different universes যেগুলো তৈরি হতে পারে এবং আমার অরিজিনাল ইউনিভার্স এই অবস্থায় ছিল এখন it's just that we are in one universe আমরা একটা পসিবল ইউনিভার্সের ভেতর আছি there could be alternate universes many word interpretation কিন্তু সমস্যা হচ্ছে তুমি কিভাবে টেস্ট করবা ওই ইউনিভার্সের সাথে আমার তো কোনো যোগাযোগ নাই সো এটা অনেক সময় এই শর্ডিঞ্জারের ক্যাট প্যারাডক্স দিয়ে আমরা অনেক সময় বলি শর্ডিঞ্জারের ক্যাট প্যারাডক্সে কি হয় ক্যাট একটা বক্সের ভেতর থাকে সেই বক্সের ভেতরে একটা রেডিওঅ্যাক্টিভ ডিকে একটা সুইচের মতো থাকে সো অ্যাটম যদি ডিকে করে নিউক্লিয়াস যদি ডিকে করে সেটা একটা গাইডের পুরো কাউন্টার এর পুরো ডিটেক্টরের ভিতর যায় ডিটেক্টরের ভিতরে গেলে ডিটেক্টরটা যখন একটা পালস দেয় তখন ভিতরে একটা সাইনাইড পিল আছে আমি কথা আই ডোন্ট নো ওয়াই শর্টিংয়ের এত কমপ্লিকেটেড একটা বিড়াল মারার জন্য একটা মেথড তৈরি করেছেন আমার মনে হয় হিউম্যান টু অ্যাপিয়ার মোর হিউম্যান আমাদের বাংলাদেশে যদি কেউ হতো তাহলে বলতো এত কেউ আর আছে না লাঠি দিয়ে মাথায় বাইরে দিতে পারে অবশ্যই একটা কারণ আছে কারণ লাঠি দিয়ে বাইরে দেওয়ার পর কাছে ওটা প্রাইভেসি হতো না কারণ বাংলাদেশে গিয়ে কি মাথায় বাইরে দিতে চায় দেয়ার ইজ নো প্রবাবিলিটি দেয়ার ঠিক আছে এই জন্য রেডিও অ্যাক্টিভ একটা সিস্টেম দিয়ে সো অ্যাটমের এই ভিতরে এই যে এখানে ছোট চোখে ভালো দেখা যাচ্ছে না আমার ধারণা ছিল এটা আরেকটু বড় করা যাবে এই যে এখানে আছে এই গ্যাজেটটা তো you can have a situation in a world এই যে বলছে যে ব্রাঞ্চিং দেখাচ্ছে এই রকম ব্রাঞ্চ করে এমন একটা ইউনিভার্স হতে পারে যেখানে বিড়ালটা বেঁচে আছে আর আরেকটা ইউনিভার্সে বিড়ালটা মরে গেছে আমি মানতে এই জিনিসটা চিন্তা করি এটা একটা খুব ইন্টারেস্টিং একটা জানি এটা কারো জানা আছে কিনা এটা মুভিও হয়েছে there is a alternate reality historical novel এটা রবার্ট হ্যারিসন লেখা নভেলটার নাম ফাদারল্যান্ড এটা হয় যে এরকম যদি এরকম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হ্যাঁ জার্মানরা হারতো না আমরা যদি জিততো তাহলে কি হতো তাহলে এরকম হতো যে যেমন এই যে যেটা হলোকস্ট হয়েছে ইহুদি নিধন এই জিনিসটা কেউ জানতো না কারণ এটা ইনফ্যাক্ট নাজি পার্টিকে তো সবাই জানতো না তার ভেতরে তো তারা এটাকে চাপা দিয়ে রাখতো এবং তখন পুরো ইউরোপ কিন্তু জার্মান দখল করে রাখতো একমাত্র আমেরিকা থাকতো সেপারেট কারণ মাঝখানে পানি তো তারা নিতে পারতো তখন আমেরিকা would have been a এই জার্মানির সাথে তাকে ব্যালেন্স রেখে কাজ চলতে হতো তাহলে আমি মানতে চিন্তা করি যে আমাদের দেশে যদি এরকম ঠিক এরকম কেন সাহিত্যিকরা কেউ লেখে না এরকম যে একাত্তরের যুদ্ধে আমরা জিতিনি এটা একটা অল্টারনেটিভ রেখে দিতে হবে তাহলে আমার দেশের অবস্থা কি হবে জাস্ট থিংক অফ এটা একটা ভালো একটা মেটেরিয়াল হতে পারে ফর জাস্ট আ হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ তো যাই হোক কিন্তু এটা আপনি রাজনৈতিক সেন্সে না উই ক্যান নাও থিঙ্ক ইন টার্মস অফ কোয়ান্টাম রিয়ালিটি এই কোয়ান্টাম রিয়ালিটিতে একটাতে আমরা এই ইউনিভার্সে আমরা জিতেছি আর এই ইউনিভার্সে হয়তো বাংলাদেশ এখন খুশি পাকিস্তানি হয়ে গেছে সো আমি
এখানে আমার বক্তব্য টানতে যাচ্ছি, তবে কত জিনিস বলার ছিল এটা বলিনি। আর যদি কারো কিছু না করার ইচ্ছা থাকে ইউ ক্যান রেজ দিস। নামগুলো বলছি হিডেন ভ্যারিয়েবলস। হিডেন ভ্যারিয়েবলস কি? আমরা এই যে প্রবাবিলিস্টিক, আইনস্টাইন মনে করতেন যে আইনস্টাইন পছন্দ করতেন না, তিনি এই ল্যাপ্লাসের ডিটারমিনিজমে বিশ্বাসী। এটা কারণটা অস্বাভাবিক না, কারণ আমি সবার আগে কিন্তু প্রমাণ বলেছি যে সবচাইতে ভালো ক্লাসিক্যাল থিওরি কোনটা? জেনারেল রিলেটিভিটি। প্রণেতাকে আইনস্টাইন। সো এটা অস্বাভাবিক না, তার কাছে তিনি এমন একটা থিওরির সাপোর্টে কথা বলবেন যেটা তার ডিটারমিনিজমের এগেইনস্টে যায়। So therefore this is not unlikely যে আইনস্টাইন এই স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন পছন্দ করতেন না। এই জন্য উনি বলতেন স্ট্যাটিস্টিক্স যেমন ফর এক্সাম্পল আমরা গ্যাসের ক্ষেত্রে করি, থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে করি, কারণ ওখানে যেটা হয় যে এত ভ্যারিয়েবল, ওখানে হয় অনেক ভ্যারিয়েবল, 10 to the power 23 মলিকিউল, সেটা আমি হিসাব করে রাখতে পারবো। এরকম কোনো আমার কোনো স্টোরেজ ক্যাপাসিটি নাই যে প্রত্যেকটা মলিকিউলের ভেলোসিটি আমি রাখতে পারবো। সেখানে আমি অ্যাভারেজ করি এবং সেখানে আমি দেখি, তখন বলবো যে কিছু ভ্যারিয়েবল আছে যেটা আমি জানি না, সেগুলো কি মলিকিউলার ভেলোসিটি, সেই কারণে আমি স্ট্যাটিস্টিক্স করছি। তো তিনি যেটা বলতেন যে এই থিওরির ভিতর নিশ্চয়ই কোনো ভ্যারিয়েবল আছে যে ভ্যারিয়েবল আমরা জানি না, সেই ভ্যারিয়েবল যদি জানতাম তাহলে এখানে প্রবাবিলিটির কোনো স্থান নাই। তবে এই আইডিয়াটা ওয়াজ কিল্ড বাই জন স্টুয়ার্ট বেল। বেলের একটা ইনইকুয়ালিটি আছে, এই ইনইকুয়ালিটি বহুবার এক্সপেরিমেন্ট করে 70s এর পর থেকে লোকজন দেখেছে এই ইনইকুয়ালিটিটা ভায়োলেটেড হয়। ভায়োলেট হলে কোয়ান্টাম মেকানিক্স ঠিক, আর যদি ভায়োলেটেড না হয় তাহলে কোয়ান্টাম মেকানিক্স রং। সো আইনস্টাইন যে হিডেন ভ্যারিয়েবল যেটা বলেছেন, এক্সপেরিমেন্ট হ্যাজ অ্যাকচুয়ালি রুলড আউট। কিন্তু তিনি ওটাকে বাঁচানোর জন্য আরো কিছু জিনিস তৈরি করেছেন। এটা ইপিআর প্যারাডক্স আছে। ইপিআর প্যারাডক্স যেটা হয় যে আমরা মেজারমেন্ট করলে অ্যাকোজাল প্রপাগেশন অফ মেজারমেন্ট, সেটা হয় কিরকম যে ধরা যাক একটা আমি যদি একটা পার্টিকেল নেই, যেটা ভেঙে দুটো নতুন পার্টিকেল তৈরি হয়, একটা এদিকে গেল আরেকটা ওইদিকে গেল। এখন কোনটার রেজাল্ট কি, কোনটার স্পিন কি বা কোনটার মোমেন্টাম কি আমি জানি না। এখন যদি আমি একটা মেজারমেন্ট করি তখন আমি কিন্তু অন্যটারও measurement করে ফেলছি। How is this possible? Well, how is this possible? That is a separate question. এই জিনিসটা অনেকেই আইনস্টাইন আর বোরের মাঝখানে একটা বিশাল একটা বিতর্ক ছিল। আইনস্টাইন বলতেন God cannot prediction থাকতে পারে, God cannot play dice with nature, কারণ তিনি সবসময় ডিটারমিনিজমে বিশ্বাসী ছিলেন যে whatever is done it is done with a purpose, cause থাকবে তার এফেক্ট থাকবে, মানে একটা প্রেডিক্টিবিলিটি থাকবে। তখন বোরের উত্তর ছিল stop telling God what to do. God যেটা ডিসাইড করে, God যদি মনে করে থাকেন যে তিনি পাশা খেলবেন, তিনি ডাইস করে সবকে ঠিক করবেন, সো দ্যাট ইজ গডস উইশ। এবার আমরা কিভাবে সেটা করি? এক্সপেরিমেন্ট দিয়ে। এবং এক্সপেরিমেন্ট করে দেখা যাচ্ছে প্রত্যেকবারই আইনস্টাইন ইজ অ্যাকচুয়ালি রং। দিস ইজ ওয়্যার দ্য প্রবলেম লাইজ। তো এটাকে ঠিক করার জন্য যেমন বোম একটা থিওরি দিয়েছিলেন, পাইলট ওয়েভ থিওরি, এখন দেখি নেটে দেখি অনেকে এটা হুহা করে এটা সাপোর্টে কথাবার্তা বলছে, কিন্তু আনফরচুনেটলি যেগুলো এক্সপেরিমেন্ট করা আছে হাইড্রোডাইনামিক্সের ক্ষেত্রে। Hydrodynamics is really a classical system. এখানে কোনো কোয়ান্টাম ফেনোমেনা ডিসকভার করার কোনো স্কোপ নাই। তো যাই হোক, আমি সরি যে এখানে আসলে অনেক কিছু বলার ছিল, 1.5 ঘন্টায় এত ডিপে যাওয়া যায় না। আমি হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে হ্যাভ ফেইলড ইউর এক্সপেকটেশনস। সো ইফ আর যদি কখনো ভবিষ্যতে সুযোগ হয় দেন আমরা এখান থেকে আস্তে আস্তে পিক আপ করব। এখানে প্রথম লাইনটাই হবে এইটা, এই লাইনটা হবে, এটা না দিয়ে শুরু করলে আমি বাকিগুলো এক্সপ্লেইন করতে পারবো না। Oh, I see. Thank you. Thank you very much for being patient with us. লেকচারের বাইরে তো লেকচারের ভিতরে প্রশ্ন থাকবে না, আমার কিছু আসে যায় না, শুধু রাজনৈতিক প্রশ্ন না করলেই হবে। এনিওয়ান? আচ্ছা স্যার, আমার একটু কোশ্চেন ছিল এন্টারটেইনমেন্ট। স্যার, এই দুইটা পার্টিকেলকে কিভাবে এন্টারটেইনমেন্ট করা? এটাকে করা যায়। জি স্যার, মানে দুইটা পার্টিকেলকে কিভাবে এন্টারটেইনমেন্ট করা? তাই যেটা বললাম যে একটা পার্টিকেল ভেঙে দুটা হলো, তার মানে তার দুটার ইনিশিয়াল অবস্থা কিন্তু একই ছিল, কিন্তু যখন তারা ভেঙে গেল দুটা, যেমন ফর এক্সাম্পল আমি যেটা যদি টোটাল মোমেন্টাম 0, সেটা যখন ভেঙে গেল তখন এটার মোমেন্টাম যদি p1 হয়, এটার মোমেন্টাম কত হবে?
মাইনাস P1 কিন্তু এরা ইন্ডিপেন্ডেন্ট, এরা এখন ইন্ডিপেন্ডেন্ট, কারণ এটা একে চেনে না আর একে চেনে না। তাহলে আমি সেক্ষেত্রে কি করব, আমি যখন প্রত্যেকটা জন্য ভেক্টর চুজ করব, ভেক্টরটা অবস্থা, এই ভেক্টরটাকে আমি ভেঙে লিখব, যেমন আমি জানি না প্রবাবিলিটি পড়া আছে কিনা। যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়ে থাকে তাহলে দুটার প্রবাবিলিটি কি হয়, গুণ হয় না? তাহলে ওইখানে যখন আমি সাই লিখবো, অরিজিনাল সিস্টেমের যে সাই হবে সেটা যখন ভেঙে যাবে তখন আমি লিখবো psi1 psi2, ঠিক আছে, বা সাম কম্বিনেশন অফ দ্যাট। যখন আমি এর প্রোডাক্ট হিসেবে লিখছি দে আর ইনট্যাঙ্গল, ঠিক আছে। এখন যদি আমি যখন যাচ্ছে আই হ্যাভ নো আইডিয়া যে এইটার মোমেন্টাম কত, আমি মেজার করব এটার মোমেন্টাম P1, এটার মোমেন্টাম কত হতে বাধ্য, মাইনাস P1, কিন্তু এটাও তো ডিস্ট্রিবিউশন একটা এখানকার, এটা ডিস্ট্রিবিউশন আলাদা। আর এখান থেকে এখানে কত রেজাল্ট পেলাম, এই রেজাল্টটা এখানে আসছে যদি এটা P1 না হয় P2 হতো তাহলে এটা কত হতো, এটাও মাইনাস P2 হতো, তাই না? আর P1 P2 এখানে একটা প্রবাবিলিটি, এইটার মেজারমেন্টের যে রেজাল্ট, হাউ ডাজ ইট প্রপাগেট, যদি এরকম হয় যে আমি ইউনিভার্সের এক মাথায় বসে আমি মাপছি, ইউনিভার্সাল আমার গ্যালাক্সির এক মাথায় ঠিক একই মুহূর্তে, বা কেউ যদি মাপে সে এক্স্যাক্টলি করতে পারছে, কিন্তু ইনফরমেশন এখান থেকে তো যেতে পারে না। It travels at a faster than speed of light. How is that possible? সমস্যা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের যে ফ্রেমওয়ার্ক, এইটার আন্ডারে এটা আমি একটা আনসার দিতে পারবো না। লোকজন বলে এটা দেওয়া সম্ভব, পারবো এইটার উইদিন ইটসেলফ কোয়ান্টাম মেকানিক্স ক্যানট ডু ইট। এটার মানে হচ্ছে এই, হয়তো এটা অনেকের ভালো লাগবে না শুনতে, quantum mechanics in a sense is incomplete theory. It is an incomplete theory. কারণ এটা সবকিছুই নিজেকে প্রেডিক্ট করে না। যেমন এরকম ইনকমপ্লিট থিওরি আমরা কাজ করি, যেমন স্ট্যান্ডার্ড মডেল কিন্তু কমপ্লিট না। স্ট্যান্ডার্ড মডেলের ভিতরে অনেকগুলো পার্টস জানি, যেমন নিউট্রিনো কোনো ভর থাকার কথা না স্ট্যান্ডার্ড মডেলে। এক্সপেরিমেন্ট করে পাচ্ছি হচ্ছে এটা ভর আছে, তার মানে কি স্ট্যান্ডার্ড মডেল ভুল? The answer is no. Within the framework এর রেজাল্ট ইজ ওকে। যখন রেজাল্টের ফ্রেমওয়ার্কের বাইরে যায় এটা ওর উত্তর দিতে পারে, তখন সাম বিগার থিওরি উইল কাম এন্ড রিপ্লেস ইট। তার মানে হচ্ছে ভবিষ্যতে হয়তো আমরা আরো বেটার থিওরি হয়তো তৈরি করতে পারি, কিন্তু সেই বেটার থিওরি কি হবে সেটা এক্সপেরিমেন্ট। আমি কিন্তু সকালে গাছের তলে বসে থেকে কোয়ান্টাম মেকানিক্স হয় না। এইখানে ইট ইজ এ বিগ প্রবলেম আমার মতে, যে আমাদের যে এই ক্লাসিক্যাল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে চিন্তা ভাবনা, এটা চিন্তা ভাবনা কিরকম, সেটা হচ্ছে ওম শান্তি, গাছের তলে বসে ধ্যান করো। বুদ্ধের ছবি বা যতগুলো আমাদের ধর্মপ্রচারক এই এরিয়ার ভেতর আছে, প্রত্যেকের ছবি দেখানো হয় যে গাছের তলে বসে ধ্যান করছে এবং মাথা চারদিকে জলদি ছড়াচ্ছে, কোনো এক্সপেরিমেন্ট নাই। This is the difference between the culture we have here and that in Europe. ইউরোপে এই জিনিসটা বসে ধ্যান করে না, যদি কোনো কিছু জানতে হয় আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। এই জিনিসটা রবীন্দ্রনাথের লেখার ভেতরে আছে, বাঙালির জন্মভীতি আছে। এটা শুধু বাঙালি না, ইট ইজ অল অ্যাক্রস ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আর কারো প্রশ্ন? স্যার একটু আগে সূত্র দেখানো হয়েছে স্যার সাই ইকুয়াল টু আলফা প্লাস বিটা, এখানে আলফা বিটা মেবি স্যার দুইটা মানে প্রবাবিলিটি না, এটা স্কয়ারটা হবে প্রবাবিলিটি। স্যার এটা শুধুমাত্র স্যার যখন একটা কম্পোনেন্ট স্যার ধরা হবে, যেমন স্যার একটা ডাইস যদি ইয়ে করা হয় তার স্যার 6টা কম্পোনেন্ট থাকে, ওটা 6টা ফেজ থাকে, 1 2 3 4 5। স্যার কোনো কিছু যদি স্যার প্রবাবিলিটি মানে প্রবাবিলিটির সংখ্যা অনেক বেশি থাকে স্যার, সেক্ষেত্রে স্যার সাই কে ওই নির্ণয় করা ওটা ইন্টিগ্রেট করে লিখো। যেমন ধরো মনে করো এই অবজেক্টটা আছে, এটা পজিশন কোথায়, পজিশন এখান থেকে এইখানে ধরে নাও, তাহলে এখানে কতগুলো পসিবিলিটিস আছে, 1 2 3 4 5 6 কতগুলো পয়েন্ট আছে মাঝখানে, ইনফাইনাইট। তাহলে সেগুলো যদি যোগ করি, কোনো জিনিস যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় সেটাকে যোগ করাকে কি বলে, ইন্টিগ্রেশন। আর কেউ? স্যার কোয়ান্টাম ব্যালেন্সের একটা ব্যাপার ছিল যে ওখানে বলা ছিল যে আমি ব্যালেন্স পরিবেশ ইজ লোকাল এক্সপার্ট। আচ্ছা বলো, শুনতে অসুবিধা নেই, শুনতে শিখবো, আমিও কিছু শিখবো। মোটামুটি যেটা হলো আমি যতগুলো মানে আমি কোনো এক্সপার্ট না কিছুই না, আমিও না।
তো ব্যাপারগুলো যেগুলো ছিল যে আমরা কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে যেসব এক্সপেরিমেন্টগুলো করি সেগুলো অনেক সফিস্টিকেটেড ভাবে করি বা অনেক লো টেম্পারেচার বা এই টাইপের কোনো কাহিনী ছিল, বাট কোয়ান্টাম বায়োলজির ক্ষেত্রে যেটা ছিল যে আমাদের ন্যাচারাল প্রসেসে সে কতগুলো কোয়ান্টাম ফেনোমেনা দেখাইতে পারতো। সেই কোয়ান্টাম ফেনোমেনাটা কি? স্যার এনটেঙ্গলমেন্টও দেখায়, তারপর স্যার কতগুলো যেটা ছিল যে একটা পার্টিকেল একসাথে অনেক বেশি থাকতে পারে এরকম টাইপের ফেনোমেনা, মানে পার্টিকেল কে পার্টিকুলার বায়োলজি ইলেকট্রনের কি মোমেন্ট খারাপ করেছে? মানে when you say something it has to be something measurable. আমি যদি আমার মুড খারাপ, ওকে ঠিক আছে মুড খারাপ আমি বলতে পারি, you understand what I mean, কিন্তু এটা তো কোনো মানে নাই ফিজিক্যালি, কারণ একটা স্কেল আমাকে দাঁড় করাতে হবে যে স্কেলে আমি বলতে পারি যে মুড খারাপ 10, 9, 7, ঠিক আছে তুমি বলবা ঠিক আছে আমার মুড খারাপ, কালকে আমি আমার মনে করো তোমার মোবাইল হারিয়ে গেছে, তোমার মুড খারাপ 9, তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে ভেঙে গেছে, ওর মুড খারাপ 10, ঠিক আছে মনে করো দিস ইজ দ্য স্কেল ইউ হ্যাভ। কিন্তু এই স্কেলটা এমন ফিজিক্সে বা সায়েন্সে সবথেকে ইম্পর্টেন্ট অবজেক্টিভিটি। আমি মাপলাম, ও মাপলো, রেজাল্ট কিন্তু এক হতে হবে। এখন তোমার মুড, তোমার বলছো তোমার মুড এখন খারাপ, আমার মুড তার থেকে খারাপ, কারণ মনে করো আমার ব্যাংকে টাকা নেই। সো এটা কি স্কেলে মাপবো? ইউ হ্যাভ টু এগ্রি। তোমার এটা কত মুড খারাপ, তোমার 10 কেন, তোমার এটা 5, তাহলে তোমার কাছে হয়তো গার্লফ্রেন্ডটাই বেশি ইম্পর্টেন্ট হতে পারে, আমার কাছে টাকা বেশি ইম্পর্টেন্ট। So there is no objectivity in this sort of statements. আমি তোমাদেরকে একটা জিনিস বলি, ট্রাম্প সাহেব ফেক নিউজ বলে ফানায় ফেলতেছে না? I'm telling you he's right. Why? There are fake news also in what we call pop science journals. নেটে কিছু একটা দেখলেই তুমি সেটা নিয়ে তুমি দৌড়াবে না। অনেক অনলাইন পোর্টাল আছে, ক্লিক করো পাও। যেমন ধরো আমি তোমাদের একটা বলি fees.org, fees.org দেখবা আর phy.org দুটোতে এক না, একই রকম জায়গায়। একটা হচ্ছে ফিজিক্যাল সোসাইটি অফ আমেরিকা APS এর সাইট, আর আরেকটা হচ্ছে নিউজ অ্যাগ্রিগেটর। এখন এরকম সোয়েট আসে, এখান থেকে দেখবো, এখান থেকে ওই ঘর। আমরা প্রত্যেকদিন সকালে আমি নেট খুললেই পাই আপনার জার্নালের ছাপাতে দেন, প্রচুর জার্নাল আছে যেগুলো জার্নাল কোনো ভ্যালিডেশনে নাই। আর তুমি ওই করে জার্নাল থেকে সাইটেশন নিয়ে তুমি বলে এই যে দেখেন জার্নাল হয়েছে, ইউ বিলিভ দ্যাট? So please, before you cite something, তোমাকে প্রথম জিনিসটা হবে you have to be skeptic first. যে জিনিসটা বললেই চিলে কান নিয়ে গেল, তুমি পেছনে ফিরে পেছনে দৌড়াবা, ফার্স্ট অফ চেক, ঠিক আছে? সো আই ডোন্ট নো, তুমি যে আর্টিকেল দিয়েছো যেটা ওয়াজ সাবস্ট্যান্সিয়াল, কিন্তু ও যেটা বলছে আমি এটা শুনে আই জাস্ট ডাক। আর্টিকেল আচ্ছা আমরা দুইটা নিবে বেশি করে অসুবিধা নাই, আমাকে কি ওই ওখানে প্রশ্ন করতে হবে? এখন প্রশ্ন আমাকে করুন। স্যার আমরা যে কয়েন টসের এক্সপেরিমেন্টের কথা বললেন, কিসের এক্সপেরিমেন্ট? কয়েন টস। আচ্ছা কয়েন টস, এটা ক্লাসিক্যাল এক্সপেরিমেন্ট। আপনি কথা বলুন। ক্লাসিক্যাল এক্সপেরিমেন্ট প্রথম বলা হচ্ছে যে কয়েন টসটা যদি আমরা মানে ক্লাসিক্যাল ওয়ে চিন্তা করি তাহলে ওটা আমরা একটা সাইড একটা হয় হেড না হয় টেল, রাইট? যদি কোয়ান্টাম দিয়ে আমরা চিন্তা করি তাহলে দুইটার মাঝখানে সামথিং আসবে। না 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 না, তুমি রেজাল্ট আউটপুট ওই দুটোই হবে, ইট ডাজন্ট এফেক্ট দ্য ক্লাসিক্যাল রেজাল্ট। কিন্তু অবস্থা ক্লাসিক্যাল যেমন আমি বলবো সম্ভাবনা স্পেস, স্যাম্পল স্পেস ইজ মাচ লার্জার ইন quantum system than that of a classical system. কিন্তু রেজাল্টের যে এক্সপেরিমেন্টাল রেজাল্টের যে স্যাম্পল স্পেস হবে সেটা কিন্তু ক্লাসিক্যাল স্টেটের সাথে, কারণ তোমরা খেয়াল রাখো যা কিছু তুমি মেজার করছো সব কিছু কিন্তু ক্লাসিক্যাল। সো therefore quantum result will not give you any result that is not classical. যেটা পার্থক্য হতে পারে সেটা হচ্ছে যেটা তুমি এক্সপেক্ট করবা থিওরিতে যে এক্সপেকটেশন that you will use in this slide, এটা ব্যাকরণ বলে এই নিয়মে তোমাকে লিখতে হবে। তুমি আমি ভাত খাই না লিখে আমি খাই ভাত কবিতায় লেখা যায়, তুমি এই লেখাটা আমি খাই ভাত লিখে দিয়ে তুমি বাংলা এইচএসসি দ্বিতীয় পত্রে লেখো, কত দেবে তোমাকে? দেবে না, দেবে না। এটাও ঠিক এক্স্যাক্টলি একই রকম, একটা নিয়ম, এই নিয়মে আমরা কাজ করি এবং এই নিয়ম এখন পর্যন্ত কোনো এক্সপেরিমেন্ট রেজাল্ট দেয়নি যেটা ভুল। Limitation আছে interpretation, কিন্তু theory itself within its framework there is no error. যেমন লোকজন অনেকে বলে যে আমরা কিছু ডেল্টা x ডেল্টা p যে আমরা পার্টিকেল ক্যালকুলেট করার পাথ নাই, well I agree, কিন্তু তুমি বলো যে পাথটা একেবারেই নাই না, you can do some control experiment যেখানে তুমি বলতে পারো পার্টিকেলটা এই লাইনের ভেতর না দিয়ে গিয়ে আমি বলতে পারি এই রকম একটা রিজিয়নের ভেতর দিয়ে গেছে,
বাট নোটিস রিজনের ভেতর দিয়ে গেলেও এখানে প্রবাবিলিটি কিন্তু ইনফাইনাইট, তার মানে প্রবাবিলিস্টিক স্পেসটা ইনফাইনাইট, কারণ তুমি এখানে কতগুলো পাথ তুমি আইডেন্টিফাই করতে পারবা, ইনফাইনাইট। যখন ক্লাসিক্যাল তখন তুমি বলবে একটাই পাথ। সো লোকের অনেকে বলে যে আমরা দেখতে যে ইউজ ইন্ডিকেটর আসলে যে ভায়োলেশন অফ কোয়ান্টাম মেকানিক্স আছে যে পাথ ইয়া করে, আনসার ইজ রং। ইন দ্য সেন্স যে তুমি লোকালাইজ করতে পারো, দেয়ার ইজ নো স্টপিং ইউ। কিন্তু হাইজেনবার্গের যে আনসার্টি প্রিন্সিপাল, এখানে অবশ্য px যে অবজেক্টের পজিশন মাপবো তার জন্য করসপন্ডিং মোমেন্টাম একই টাইমে ভিন্ন সময় না, এই দুটোর প্রোডাক্ট h/2 এর থেকে সমান বা তার থেকে বড় হবে, এর নিচে না। এমন কোন এক্সপেরিমেন্ট পাইনি, এটা একদম রিগোরাস ম্যাথমেটিক্যাল প্রুফ আছে, এমন কোন এক্সপেরিমেন্ট আমরা পাইনি যেখানে এই রেজাল্টটা ভায়োলেট আছে, ইভেন এই লোকালাইজ এক্সপেরিমেন্ট। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি আমাদের কিছু কথা আছে সেগুলো বলতে চাই, কারণ আমরা আসলে আপনাদের জন্য অ্যারেঞ্জ করতেছি কেন এটা কারণ। আচ্ছা, তার আগে শুনতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বাইরে কারা কারা আছে? আমাদের আসলে সব প্রোগ্রামই ওপেন থাকে। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছি যে মানে ইউনিভার্সিটি লেভেলে আসলে বিজ্ঞান সংগঠন যদি পপ সায়েন্স টাইপের হয়, যে আমাদের বেশিরভাগ দেশের এই অবস্থা যে বেশিরভাগ বিজ্ঞান অর্গানাইজেশন হচ্ছে উৎসব কেন্দ্রিক, আর একটা হচ্ছে ব্ল্যাক হোল বিগ ব্যাং নিয়ে যে ফ্যান্টাসি তৈরি করা, সায়েন্স নিয়ে যে ফ্যান্টাসি তৈরি করা, ফ্যান্টাসাইজ করা আসলে এই জায়গা থেকে আসলে আমাদের বেরিয়ে আসা দরকার। তো আমাদের সব প্রোগ্রামগুলো যেগুলোই করি না কেন হয়তো অনেকের কাছে ইন্টারেস্টিং ওইভাবে না লাগতে পারে, কিন্তু আমরা যেভাবে চাচ্ছি আমরা আসলে সেভাবেই প্রতিটা প্রোগ্রাম সাজাচ্ছি। আমাদের সামনে আসলে দুইটা প্রোগ্রাম আছে। 1 তারিখে শাহজাহান স্যার আসবেন, উনি সবাই চিনি হয়, শাহজাহান স্যারকে চিনি না, রাতে কন্টেন্ট করছেন। সো আমরা সাহিত্যিক, কিন্তু ওনার কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি হচ্ছেন মেডিকেল অ্যানথ্রোপোলজিস্ট। সো আমরা তার টপটা হবে হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি আন্ডারস্ট্যান্ডিং ডেথ অ্যান্ড ডাইং অ্যাজ এ কেস। আর 2 তারিখে একটা রিসার্চ সেমিনার আছে, সেটা নেবেন হচ্ছে সায়েন্স শুভ ভাই, ফ্রন্টিয়ার ইন অ্যাস্ট্রোফিজিক্স। সো ওইটাতে যেটা থাকে সে তার পিএইচডি টপিকের উপর সে শুভ কত পর্যন্ত আসতে থাকে স্যার 6 তারিখ শুভকে ধরে শুধু লেকচার না, তাকে বলবা হচ্ছে এই রাস্তায় হাঁটতে গেলে কি লাগে এটা আদায় করে নাও। কারণ প্রচুর ছেলেগুলো আমাকে এসে নক করে যে আমি অ্যাস্ট্রোফিজিক্স শুরু করতে চাই, কিভাবে শুরু করবো? আমি বলি আমি তো জানি না, আমি তো ফিজিক্স থেকে আমি করতে হয় সেটা বলতে পারবো। তো শুভ হ্যাড প্রমিস দিস লং টাইম ব্যাক, কিন্তু সে এটা ডেলিভার করে। তার পয়েন্ট পাশে শুধু আপ আসে, ডাউন আর আসছে না। আমি লেকচার দিতে হবে, আমি আসবো, দ্যাট ইজ দ্য